দিঘির জলের পাশে থাকা তাল গাছের গুড়ির পাশ দিয়ে 6টা ছোট ছোট আকারের গাছ মাথা চারা দিয়েছে। দিঘির জল অল্প হওয়ায় তখন তীর তীর করে কাঁপছে। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে। দিঘির কাঁচা ঘাটের পারে লম্বা তাল গাছের গুঁড়িটা গোড়া থেকে একেবারে মাথার উপর পর্যন্ত কেটে বসিয়ে দেওয়া হয়েছে দিঘির পাড়ের মাটির খাঁজের ভিতর। এটাই এখন ঘাট হিসেবে কাজে লাগায় গ্রামের লোকেরা। মেয়েটি সেই ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালো। দিঘির ঠান্ডা জল নিজের চৌহদ্দি পেরিয়ে ঘাটের বাইরে ছাপিয়ে পড়ে মাঝে মাঝে। এখন সেই সময়, তাছাড়া বর্ষাকাল, শিরশিরে ঠান্ডা হাওয়া চলছে। মাঝে মাঝে অনেক দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া ডাক ভেসে আসছে। বহু দূরের গ্রামের গৃহস্থ বাড়ি থেকে এত রাতেও টুকিটাকি শব্দ শোনা যায়। কিন্তু মেয়েটির সেদিকে মন নেই। সে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে দেখছে। তার চোখে জল, মাঝে মাঝে তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। সে বলল, আজকের পর আমাকে আর কেউ দেখতে পাবে না। কেউ আজকের পর আমাকে আর কোথাও খুঁজে পাবে না। মেয়েটির চোখে বর্ষার জল নামল। কাঁদতে কাঁদতে কোনো রকমে সে জলের দিকে আরেকটু নেমে গেল। একে তো এই বর্ষায় দিঘির জল বেড়েছে, তার উপর রাতের বেলা ঠান্ডা কালো জলে তল পাওয়া যায় না। ভালোভাবে পারে নামতে না নামতে ঝপ করে তার কোমর পর্যন্ত জল উঠে গেল। আস্তে আস্তে সে এগোতে লাগলো সামনের দিকে। গোটা পৃথিবী যেন তখনই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এমন একটি একাকী মেয়ে রাতের অন্ধকারে এই অতল স্পর্শী কালো দিঘির জলে একটু একটু করে নিজেকে সমর্পণ করছে, তা বোঝার মতো ক্ষমতা কারোর নেই। মেয়েটা আরো এগিয়ে গেল সামনের দিকে। এখন তার বুক অব্দি জল উঠে এসেছে। ঠিক তখনই তার চোখের সামনে বোধহয় কোনো প্রিয়জনের মুখ ভেসে উঠেছিল মুহূর্তের জন্য। তাই সে থমকে গেল। সে দিঘির জল থেকে পিছনের দিকে ঘুরে তাকালো। মৃত্যু পথযাত্রী মানুষ মৃত্যুর মুখে জীবনকে সবচেয়ে বেশি উপভোগ করতে চায়। যে মানুষ নিজেই মৃত্যুর পথে এগিয়ে যায়, সে মানুষও জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে টালমাটাল হয়। মেয়েটিরও যেন তাই হলো। বুক পর্যন্ত জলে নেমে পড়তেই মেয়েটি পিছনে তাকিয়ে উপরে উঠে আসার চেষ্টা করতে যাবে, ঠিক এমন সময় দেখা গেল একটু আগে যেই কাঠের পাড়বে সে নিচে নেমে এসেছিল, সেখানে কে যেন বসে আছে। তার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। মেয়েটি বলল, একটু আগেও তো ওখানে কেউ ছিল না, তাহলে এখন কে এসে বসেছে? ঝট করে চমকটা ভাঙার সঙ্গে সঙ্গে মেয়েটা একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারল। জলের ভিতর থেকে কি যেন একটা তার দুটো পা আস্তে আস্তে ভিতরের দিকে টানতে শুরু করেছে। মুহূর্তে মৃত্যুর ইচ্ছে উবে গেল। প্রাণপণে চিৎকার করে উঠল সে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও! কিন্তু এই একাকী রাতের অন্ধকারে নির্জন দিঘির পাড়ে সে এসেছে। তাকে বাঁচাবার জন্য যে কেউ সেখানে উপস্থিত নেই, সেই মেয়েটি আর জল থেকে উঠতে পারল না। জলের ভিতর থেকে আসা প্রবল একটা টান তাকে আস্তে আস্তে নামিয়ে নিয়ে গেল জলের অতল গভীরে।
শুধু শুধু শেষবার যখন তার চোখ দুটো জলের উপর ছিল, তখন সে জল থেকে সামনে তাকিয়ে দেখতে পেয়েছিল একটা সরু তাল গাছের সেই গুড়িটা পেরিয়ে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে গ্রামের দিকে। এইদিকে প্রবল একটা টানে তার গোটা শরীরটা জলের ভিতর আস্তে আস্তে শিথিল হয়ে তলিয়ে যেতে থাকে। সে ভালোই সাঁতার জানত, কিন্তু হাত পা অবশ হয়ে আসায় সেই কালো দিঘির জলে সে তলিয়ে যায় চোখের নিমেষে। তুমি ভুল বলছো। একবার যে মানুষ সাঁতার শিখেছে, জলে নেমে সাঁতার কেটেছে, সে কখনোই তা ভুলে যেতে পারে না। হ্যাঁ, এই কথা বলতেই পারো যে হয়তো একটু অসুবিধা হতে পারে, তবে দু একবার জলে নামলেই সেটা ঠিক হয়ে যাওয়ারই কথা। বিশেষ করে গ্রামগঞ্জের মানুষেরা সাঁতার জানে না বা সাঁতার ভুলে গেছে, এই কথা শুনলে হাসতেই হবে। জলে আমিও নেমেছি ঠাকুরমশাই, সাঁতার দিতে আমিও জানি। তাছাড়া আমার মাসির বাড়ি হৈমন্তপুরের কথা তো আপনি নিজেও জানেন। কিন্তু কথাটা সেটা নয়। শুনেছি অনেক সময়, মানে অনেক বছরের সাঁতারের অনভ্যাসের পর জলে নামলে নাকি একটু সমস্যা হয়, আর তাতে বিপদও হতে পারে। ব্যাপারটা তোমার বলে নয় হে কিশোরী, মাঝে মাঝে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে গেলেও সেটা আমরা চট করে ধরতে পারি না। তখন মনে হয় অতি সাধারণ ব্যাপার। যে মানুষ সাঁতার জেনে জলে নেমেছে, তার জলে নেমে কোনো বিপদে পড়ার একটাই কারণ হতে পারে। এই মুহূর্তে কোনো খারাপ কিছু ঘটেছে তার সঙ্গে। সবকিছু তো আমরা আর খালি চোখে দেখতে পাই না, তাই না? তার মানে আপনি বলতে চাইছেন যে খবর আমরা শুনেছি তার পিছনে অন্য কোনো ব্যাপার আছে? এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এই কথাটা তারানাথকে বলার একটা কারণ ছিল। আজ সকালে যখন কিশোরী আমার বাড়িতে এসেছে, তখন সবেমাত্র আকাশের কৃষ্ণকালো মেঘেরা এক পশলা বৃষ্টিরূপে ঝরে পড়ে শেষ হয়েছে। ভোর থেকেই বৃষ্টি হয়েছে, তাই আমরা যখন বেরোলাম তখন আকাশে জমে থাকা মেঘের ফাঁক থেকে সূর্যের আলো সবেমাত্র একটু একটু করে বাইরে বেরোনো শুরু করেছে। শহরের রাস্তা জলে ভেজা, আর শহরের বাতাস এক শীতলতা মেখে যেন অপেক্ষা করছে আমাদের জন্য। মাসের শেষ, আমরা ট্রাম চড়ে মঠ লেনে এসে থামলাম। তারানাথের বাড়ির সামনে পৌঁছাতেই দেখলাম ভিতর থেকে কিছু মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছে। অধীর আগ্রহে আমরা এসে ভিতরে ঢুকলাম। দেখলাম তারানাথ কার সঙ্গে যেন ঘরে বসে কথা বলছে। তেমন কিছু শুনতে পেলাম না। একটু পরেই লোকটা বেরিয়ে যেতেই বুঝতে পারলাম লোকটার কথা বলা শেষ। তারপর আমাদের দুজনকে দেখতে পেয়েই কাছে ডেকে নিয়ে তারানাথ তক্তপোষের উপরে বসতে বলল। মঠ লেনে নেমে পাসিং শো কেনার সময় কানা ঘুষোয় ব্যাপারটা কিছুটা শুনেছিলাম। এখানকার একটি যুবক গ্রামের দিকে ঘুরতে গিয়েছিল, তো সেখানে গিয়ে নাকি হঠাৎ করে জলে নেমে আর উঠতে পারেনি। জল যে খুব বেশি গভীর তা নয়, তাছাড়া তার সঙ্গে আরো অনেকে নেমেছিল, তবে তাকে কেউ খেয়াল করেনি। পরে যখন খেয়াল হয় তখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক কষ্ট করে তার মৃতদেহ উদ্ধার করা গিয়েছিল। সেই প্রসঙ্গেই তারানাথ কথা বলছিল, আর বলতে বলতেই এই এমন ব্যাপার হলো। আমি বললাম, তার মানে আপনার মতে এসবের পিছনে কোনো অদ্ভুত ব্যাপার থাকতে পারে? কিন্তু এত লোকের মাঝে দিনে দুপুরে এমন কিছু হতে পারে নাকি? এও কি সম্ভব? হতেই পারে, বিশেষ করে কিছু স্থান কিংবা কোথাও কোথাও কোনো নির্দিষ্ট মানুষের প্রতি এমন অনেক কিছুই হতে পারে। তবে আমি বলছি না যে তেমন কিছু হয়েছে। হতে পারে অতি স্বাভাবিক ব্যাপার। গ্রামগঞ্জে দিঘি কিংবা পুকুরে অনেক সময় জলের তলায় বড় বড় শ্যাওলা গাছ কিংবা লতা গুল্ম থাকে, তাতে কোনোভাবে পা আটকেও এমনটা হতে পারে। ওই যে বললাম, সঠিক কি হয়েছে তা আমি নিজের চোখে না দেখে
সেটা তো আর বুঝতে পারবো না। এই কথা আমরা বুঝতে পারছি ঠাকুরমশাই, কিন্তু সত্যি বলতে কি ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। একটা যুবক ছেলে যে সাঁতার কাটতে পারতো, সে এমনভাবে হঠাৎ করে একটা দিঘিতে গিয়ে জলে তলিয়ে গেল। আর সবচেয়ে আশ্চর্যের কথা, তার নাকি ওখানে যাওয়ার কথাই ছিল না, সে জোর করে সেখানে গিয়েছিল। তারানাথের মুখে সামান্য একটা রহস্যময় হাসি দেখতে পেলাম। তার অদৃষ্ট যখন তাকে সেখানে নিয়ে যেতে চাইছিল, তখন সে সেখানে যাবে। একটু আগে যে লোকটি আমার কাছে এসেছিল, সে ওই ছেলেটিরই পরিবারের। সে জানিয়েছিল কিছুদিন আগে এক দুর্ঘটনায় ছেলেটি পড়েছিল। আমার কথা তখন ওদের মনে পড়ায় ছেলেটির কুষ্টি আমার কাছে ওরা নিয়ে এসেছিল। তখনই আমি সাবধান করেছিলাম, কুষ্টি অনুযায়ী সেই ছেলেটির জলে বিপদ আছে, কিন্তু আমার কথা শোনেনি। তাহলে তার আর কি হবে বলো তো? বুঝতে পারলাম তারানাথের কথা না শোনায় তারানাথ মনে মনে একটু ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু একটা মানুষ মারা গেছে, তার উপর রাগ করে থেকে আর কি লাভ? কিশোরী কিন্তু হঠাৎ করে বলে উঠল, ঠাকুরমশাই, এর মানে এমন অদ্ভুত কোনো ঘটনা আপনি জানেন? মানে এই যে এই জলে ডুবে মারা যাওয়ার ঘটনাটার মতোই কোনো ঘটনার সঙ্গে আপনি নিশ্চয়ই পূর্বেও সম্মুখীন হয়েছেন। আপনার গোটা জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে এমন কিছু থাকতেই পারে। তেমনই একটা গল্প আজকে বলুন না। এমনি এমনি কি আর বলি, তোমরা মাঝে মাঝে অদ্ভুত আচরণ করো, বুঝলে? একটি যুবক ছেলে এভাবে মারা পড়েছে, তার পরিবার যে কত দুঃখের মধ্যে রয়েছে তার কোনো ধারণা আছে তোমার? আর তোমরা এই অবস্থায় এমন একটা গল্প শুনতে চাইছো। তো যাই হোক, তোমাদের দোষ দিয়ে আর লাভ কি? মানুষ চলে গেলে আর তার কিছুই অস্তিত্ব থাকে না। কয়েকটা দিন তার কথা মানুষ ভাবে। যার কাছে সে যত বেশি প্রয়োজনীয় ছিল, তার মনে সেই মানুষের স্মৃতির দাগ কাটে তত বেশি। তবে তারপরে সবাই ভুলে যায়। আসলে আমরা কোনো কিছুই মনে রাখছি না, নিজেদের ওই প্রয়োজনটুকু ছাড়া। যেটুকু প্রয়োজন নেই আমরা নিজেরাই কেমন করে যেন ভুলে যাই, সবই সময়ের সাথে। কথাটা বলতে গিয়ে তারানাথ উদাস চোখে তাকিয়ে রইল বাইরে আকাশের দিকে। পাসিং শোতে টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। মাঝে মাঝে মনে হয় আমরা একজন তান্ত্রিক কিংবা জ্যোতিষীর কাছে আসিনি, আমরা বসে রয়েছি অতি প্রাচীন কোনো তাত্ত্বিক তথা ভাবুক মানুষের কাছে, যে এমনভাবে কোনো ভাবনার বর্ণনা দিতে পারে তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। সে যাই হোক, তারানাথের ভাবুক দোষ আর কিশোরীর তাকে অনর্গল খোঁচা দেওয়া, এই দুই সমস্যাই মিটল এক সময়। তারানাথ বলল, হয়েছিল, মিথ্যে বলবো না। এই আমার সঙ্গে এমন একটা ঘটনা একবার ঘটেছিল, তবে সেই ঘটনাটা একটু অন্যরকম। তোমাদের মোটেই ভালো লাগবে না, তবু মনে যখন পড়লো বরং সেটাই বলি। কিশোরীর মুখটা যেন ম্লান হয়ে গেল। আমি কিন্তু তৈরি হয়ে রইলাম একটা নতুন গল্প শোনার জন্য। অনেকগুলো বছর আগের কথা। মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ পাওয়ার আগে একবার ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছি মোহনপুর বলে একটা গ্রামের কাছে। মস্ত বড় গ্রাম, দেখে মনে হয় দুটো গ্রাম নিয়ে একটা গ্রাম হয়েছে। পরে অবশ্য সে কথাই শুনেছিলাম। অনেক বছর আগে এখানে দুটো গ্রামই ছিল, এখন একটা হয়েছে। মোহনপুর গ্রামটা কিন্তু ওই যাকে বলে একেবারে অসপাড়াগা। সেরকম হলেও তার একদিক দিয়ে ঘন্টা খানেক হেঁটে গেলে রেল লাইন পড়ত। রেলগাড়িতে করেই গিয়েছিলাম মোহনপুরে। মোহনপুর স্টেশনে নেমে সেখান থেকে পায়ে হাঁটা পথে রাস্তায় পথচারীদের জিজ্ঞাসা করে মোহনপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তার অবশ্য একটা কারণ ছিল। আশেপাশেরই এক গ্রাম থেকে খোঁজ পেয়েছিলাম মোহনপুরে এক বড় দিঘি আছে। সে দিঘির নাকি আশ্চর্য ক্ষমতাও আছে। বিপদগ্রস্ত কোনো মানুষ যদি সেই দিঘির কাছে গিয়ে নিজের প্রার্থনা ভালোভাবে জানাতে পারে, তাহলে নাকি তার সমস্যা পুরোপুরি না হলেও কিছুটা সমাধান হয়ে যায়।
এমন একটা দিঘির কথা শুনে হাত পা গুটিয়ে দাওয়ায় বসে থাকা তো আর যায় না, তাই চট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম। মোহনপুরে যখন পৌঁছেছি তখন দুপুর হয়েছে। এক লোককে জিজ্ঞাসা করে মোহনপুরে সেই দিঘির পাড়ে গিয়ে দাঁড়ালাম। মস্ত বড় দিঘি, যেদিকে চোখ যায় শুধুই জল। দিঘির তিন পাশে বেশ জঙ্গল, শুধু একদিকে একটা পায়ে চলা পথ, যেটা গ্রামের দিকে যাওয়ার একটা রাস্তা বলতে পারো। দিঘির কাছে দাঁড়িয়ে দিঘির জলের দিকেই তাকিয়ে আছি। মাঝে মাঝে অল্প হাওয়ায় দিঘির জলে একটা তরঙ্গ উঠছে। একটু দূরে একটা মাছ ঘাই মারল। এখানে আসার আগে দিঘি সম্পর্কে যেমন কৌতূহল ছিল, এখানে এসে দিঘিটা দেখার পর কিন্তু তেমন আর রইল না। কেন জানি না মনে হলো কেউ হয়তো মিথ্যা কথা বলেছে। এই দিঘিতে এমন কোনো ব্যাপার থাকতেই পারে না। এই দিঘির জলের কোনো আশ্চর্য ক্ষমতা নেই। অবাক চোখের সামনে তাকিয়ে সেই দিঘির জলের দোলাচল দেখে চলেছি। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। হাওয়ায় গাছের মাথাগুলো দুলছিল। হঠাৎ করেই যেন মনে হলো দিনের বেলাতেও এই গাছগুলোর মাঝে দেখে কেউ একজন আমার দিকে তাকিয়ে অদ্ভুত চোখে আমাকেই দেখছে। কথাটা মনে হতেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ঝট করে পিছনে তাকালাম, না, কোথাও কেউ নেই। শুধু বড় বড় গাছগুলোর মধ্যে একটা গাছের ডাল যেন একটু বেশি নড়ে উঠল। দিঘির পাড়ে থাকা তাল গাছের এক পাশে একটা ছোট ছোট গাছ মাথা উঁচু করে উঠে দাঁড়িয়েছে। আমি মনে মনে হেসে উঠে বললাম, মনের ভিতর নিশ্চয়ই কিছু অদ্ভুত চলছে, তাই এমন দেখছি। না, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। গ্রামের এক গৃহস্থের বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। তার নাম দীননাথ ভট্টাচার্য। ইচ্ছে ছিল তার কাছ থেকে দিঘির ব্যাপারে শুনব। বিকেলের দিকে তার বাড়িতে গিয়েছিলাম। জল বাতাস আর সামান্য মুড়ি খেয়ে দাওয়ার উপরে বসে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম। ভট্টাচার্য মশাই আমায় বললেন, ব্রাহ্মণ সন্তান হয়ে এই পথে এলেন যে বড়, ব্রাহ্মণদের তো এই পথে চট করে যাওয়া হয় বলে শুনিনি। কপালে যা লেখা আছে তা তো হবেই, তাই না? সে ব্রাহ্মণ হোক আর যাই হোক। ভালো কথা। এই আপনাদের গ্রামে একটা দিঘি আছে, সে দিঘির ব্যাপারে তো অনেক কিছু শুনেছিলাম। শুনে আমার কথা শেষ হওয়ার আগেই দু হাত কপালে তুলে নমস্কার করে বললেন, ও শুধু দিঘি না ঠাকুর মশাই, আমাদের এই গ্রামের মানুষ ওই দিঘির কাছে গিয়ে মানত করলে তার মানত পূরণ হয়, আর সে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কত রোগ জ্বালা ঠিক হয়েছে, কত কিছু যে হয়েছে তা মিথ্যা নয়, এ কোনো ছেলে খেলা নয়। বুঝতে পারলাম দিঘির ব্যাপারে যে কথাটা চারপাশে ছড়িয়ে আছে সেটা মিথ্যা নয়। আর এই দীননাথ তো বোধ হয় সেই দলেরই লোক। আমি বললাম, ওই দিঘির জলে কি সত্যি সত্যি কোনো ক্ষমতা আছে নাকি? মানে আপনি বলছেন কোনো সমস্যায় পড়লে গ্রামের লোকেরা ওই দিঘির কাছে গিয়ে মানত করলে সব ঠিক হয়ে যায়। আচ্ছা, কি আছে ওখানে? এমনিতে কিছুই ছিল না, তারপর একদিন সব কিছু বদলে গেল। আমাদের গ্রামের একটি মেয়ে ওই দিঘিতে ডুবে মরল। তারপর থেকে সবকিছু এমন হয়ে গেল ঠাকুরমশাই। ঠাকুরমশাই, এই দিঘি আছে বলে আমাদের গ্রাম এখন এমন ভালো আছে, কিন্তু আপনি এসব কথা শুনলেন কোথায়? তাকে আর বেশি কিছু বললাম না। বললাম এই পথে এসে গ্রামের দু একজনের কাছে শুনেছি। সে আমার কথায় যেন আশ্বস্ত হলো। তখন আর কিছুই বলল না। তারপর সেদিন রাতের বেলা আমায় ওই দিঘির ব্যাপারে কথা বলবে বলে তখনের মতো উঠে পড়ল। আমি আর কি করি, সন্দেহ হয়েছে, তাই মনে মনে ভাবলাম একটু গ্রামের পথ ধরে হেঁটে আসি। গ্রামের পথ বেশ চওড়া, দুদিকে ছড়িয়ে থাকা বাড়িঘর। বাড়িঘরের মধ্যে দূরত্বও অনেক বেশি। আমি বলেছি, গ্রামটা বড়, কিন্তু লোকজনের বাস অনেক দূরে দূরে। মনে করো একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব এতটাই বেশি যে আঁধারে ভালো করে চোখেও দেখা যাবে না সেই বাড়ি তথা বাড়ির লোককে।
চিৎকার করে ডাকলে তখন হয়তো তারা আওয়াজ শুনে বিপদে পড়া মানুষটাকে সাহায্য করতে পারবে, তার আগে নয়। তবে তেমনটি কিন্তু সব জায়গায় নয়। গ্রামের পথ ধরে হেঁটে আসছি, বাড়ি ঘরগুলো দেখছি, এমন সময় হঠাৎ করে আবার ঠিক সেই অনুভূতিটা হলো। দিঘির পাড়ে দুপুরবেলা দাঁড়িয়ে থাকার সময় যেমন মনে হয়েছিল কেউ যেন আমায় দেখছে, এখন আবার তেমনটাই হলো। আমি শর্ট করে একবার মাথা ঘোরালাম। না, একভাবে সামনের দিকে হেঁটে চলেছি আর বোঝার চেষ্টা করছি আমার পিছনে কে আসবে। বুঝতে পারলাম আমার পিছনে যে আছে সে নিজেও আমার সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে সামনের দিকে। মনের ভিতর কৌতূহল হলো ব্যাপারটা কি। খারাপ কিছু যদি হয় তাহলে গ্রামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন একটা ব্যাপার ঘটে যাওয়া কাজের কথা নয়, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে মাথাটা পিছনের দিকে ঘোরালাম, ঠিক তখনই দেখতে পেলাম ব্যাপারটা। সন্ধ্যা হয়েছে, পথে আলো কম, আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোতে দেখি একটা কালো মতো ছায়া আমার থেকে বেশ খানিকটা দূরে আমার পিছু পিছু হেঁটে আসছে। এ দৃশ্য দেখলে যে কারোর বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠবে, আমারও কিন্তু তাই হলো। চট করে ব্যাপারটা দেখে অমন হলেও তারপরে নিজেকে সামলে নিলাম। ঠিক করলাম কি হচ্ছে সেটা দেখব। তাই হাঁটতে হাঁটতে আমি এগোতে লাগলাম। গ্রামের শেষের দিকে সেই দিঘির পাড়ে, যাকে গ্রামের লোকেরা বলে মানত পুকুর। দিনের বেলা দিঘির পাড়টা যেমন মনে হয়েছিল, রাতের বেলা কিন্তু তার চেয়ে একটু অন্যরকমই মনে হলো। যেন রাতের অন্ধকারে অদ্ভুত একটা রাক্ষসের মতন। হ্যাঁ, যেন একটা কালো অদ্ভুত রাক্ষস মস্ত বড় হাঁ করে আছে, আর তার হাঁ মুখের ভিতরে রয়েছে ওই দিঘি। চাঁদের অল্প আলো দিঘির জলে মাঝে মাঝে প্রতিফলন হচ্ছে। আমার সঙ্গে আমার পিছনে আসা সেই ছায়াটিকে তখন আর দেখতে পেলাম না। দিঘির জলের একদম কাছাকাছি এসে কি যেন মনে হতেই একটু সামনে এগিয়ে গিয়েছিলাম। একটা মোটা লম্বা তাল গাছের গুড়ি ফেলে এখানে বোধহয় ঘাট মতো বানানো হয়েছিল। এখন সেই ঘাটের দিকে যাওয়ার পথ সামান্য পরিষ্কার করে নেওয়া হয়েছে। বাকি দুপাশে মাঝারি আকারের জঙ্গল গড়ে উঠেছে। দিঘির জলের একদম কাছাকাছি এসে জলের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালাম। দিঘির জলের মধ্যে যেন একটা চঞ্চলতা লক্ষ্য করলাম। একটু আগে দেখতে পাওয়া সেই ছায়াটা কোথায় গেল সেই কথা মনে হতেই হঠাৎ পিছন থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। একটা মেয়ে যেন এতক্ষণ ধরে সবকিছু চুপ করে দেখে চলেছিল, এবার দিঘির জলের কাছে এসে আমার এমন অদ্ভুত অস্থিরতা দেখে সে চমকে উঠেছে, আর তাই এমন ভাবে হাসছে। কিন্তু পিছনে তাকিয়ে তাকে আমি আর দেখতে পেলাম না। চারপাশে সেই অন্ধকারটা যেন হঠাৎ করে চুপ করে নেমে এসেছে। অন্ধকার, আর সেই অন্ধকারে আমি দিঘির জলের দিকে তাকিয়ে অবাক হয়ে দেখি দিঘির জলে চাঁদের আলোর প্রতিচ্ছবি নেই। এতক্ষণ বলার পর তারানাথ একটু চুপ করেছিল। বুঝলাম সে ওই মুহূর্তটা মনে মনে আবার উপলব্ধি করছে। আমি বলে উঠলাম, সে কি, আপনি তো বললেন আকাশে চাঁদ রয়েছে, তাহলে চাঁদ যখন রয়েছে আকাশে তখন জলে চাঁদের প্রতিচ্ছবি থাকবে না কেন? এটাই তো আশ্চর্যের কথা, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম এমনটা কি করে হয়। তারপরেই মনে হলো এই দিঘির জলে কিছু একটা আছে। পেছন থেকে ভেসে আসা হাসির শব্দ তখনও আমি শুনতে পাচ্ছি। এখন মনে হলো এখান থেকে ফিরে যায়। অজানা অচেনা জায়গা, ভালো করে না জেনে শুনে রাতের বেলা এখানে এমন ভাবে আসাটা ঠিক হয়নি। তারপরই মনে হলো দেখাই যাক। কথাটা ভেবে দিঘির জলে নামার জন্য যেই একটা পা বাড়িয়েছি, অমনি পিছনের দিকে বড় বড় কয়েকটা গাছের মাথা যেন ঝনঝন করে নড়ে উঠল, আর তারপরই একটা অদ্ভুত গলায় কে যেন বলে উঠল, ও জলে নামবি না রাতের বেলা, রাতের বেলা নামবি না। আমিও বুঝতে পারলাম শব্দটা এসেছে পিছন থেকেই, তাই সেই শব্দের উৎস লক্ষ্য করেই বললাম,
রাতের বেলা ওই জলে নামলে কি হবে? আর জলে চাঁদের আলো দেখতে পাচ্ছি নাই বা কেন? ওই জলে রাতের বেলা চাঁদের আলো দেখা যায় না। শুধু চাঁদের আলো কেন, কোনো আলোই দেখা যায় না। তুই তুই চলে যা এখান থেকে। কিন্তু এই যে মানত পুকুর, এখানে এলে সবাই যা চায় তাই সে পূরণ করে। আমি তো এখানে সেই কারণেই এসেছি। পিছন থেকে আবারও একটা হাসির শব্দ শোনা গেল। তারপরে যে কি হলো, হঠাৎ করে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে গেছে বলেই মনে হলো। জলে আমি একটা পা নামিয়েছিলাম, তখনই জলের ভিতরে হঠাৎ করে পায়ের তলায় যেন কি একটা লাগলো। ঠিক যেন মনে হলো একটা হাতের 5টা আঙ্গুল আমার পায়ের পাতাটা একবার ধরবার চেষ্টা করলো, কিন্তু তারপরে কি কারণে যেন পারলো না। শিরশির করে উঠলো শরীরটা। আমি ঝট করে জল থেকে পাটা উপরে তুলে ফেললাম। চারপাশে সেই হাসির শব্দটা থেমে গেছে। অদ্ভুত একটা অনুভূতি আমার গোটা শরীর জুড়ে একটু একটু করে উঠে আসছে। পায়ের পাতা ভেজা, ঠান্ডায় গা শিরশির করছে। গোটা দিঘির পাড়টা যেন অনেকটা বড় হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এবার মনে হলো দিঘির পাড়ের জঙ্গল থেকে তারা যেন উঁকি দিয়ে আমায় দেখছে। যে দিঘির কাছে মানুষের মানত পূরণ হয়, সে দিঘির আশেপাশে এমন অদ্ভুত অবস্থা কেন? কিন্তু আর সেখানে দাঁড়াবার সাহস পেলাম না। অতিরিক্ত সাহস যে বোকামির লক্ষণ, তাই সেখান থেকে উঠে চলে গেলাম গ্রামের পথ ধরে দীননাথের বাড়িতে। দীননাথ আমায় দেখতে না পেয়ে চিন্তায় পড়েছিল, এদিক ওদিক খোঁজাখুঁজিও করেছিল, কিন্তু আমি যে ওই পথে গেছিলাম তা তিনি ভাবতে পারিনি। আমায় দেখে তার যেন ধরে প্রাণ এলো। তিনি বললেন, ঠাকুর মশাই, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি তো ভাবলাম আপনি ফিরেই গেছেন। কোথায় গিয়েছিলেন? এ তো আপনার চেনা জায়গা নয়। না বলে কয়ে এভাবে চলে গিয়েছিলেন, সন্ধে পেরিয়ে এদিকে রাত নেমেছে। দিঘির পাড়ে গিয়েছিলাম। আপনি বললেন যে দিঘির পাড়ের দিকে লোকজন থাকে না, কিন্তু আমি যে স্পষ্ট একটি মেয়ের গলা শুনতে পেয়েছিলাম। দীননাথের মুখটা মুহূর্তের মধ্যেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তাড়াতাড়ি আমার হাত ধরে তিনি দাওয়ার উপরে নিয়ে গেলেন। তারপর হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে বললেন, একটি মেয়ে? আপনি ঠিক দেখেছেন তো? ওটা কোনো মেয়েই ছিল তো? ঠিক দেখেছি কিনা বলতে পারি না, অন্ধকার ছিল। গলা শুনে আর কথা বলে তো তেমনটাই মনে হলো। কিন্তু যেই হোক, সে মানুষ নয়, সে আর বেঁচে নেই। দীননাথ আবারও হাত তুলে নমস্কার করলো। আমি অবাক হয়ে গেলাম। এই কথায় ওভাবে নমস্কার করারই বা কি আছে? ঠাকুর মশাই, ও মেয়ের কথাই আপনাকে বলবো বলে বলছিলাম। দাঁড়ান, রাতের খাওয়াটা খেয়ে নি, তারপরে সব কথা বলছি। এতক্ষণ এক টানা চুপ করেছিল কিশোরী। এবার সে বলল, কিন্তু যে মেয়েটি আপনার সঙ্গে এমনভাবে কথা বলল, সে যে মানুষ নয় তা তো বোঝাই যাচ্ছে। তাহলে তার কথা শুনে দীননাথ মাথায় হাত ঠেকালো কেন? অবাক আমিও হয়েছিলাম, বুঝলে ছোকরা। কিছুই বুঝতে পারছিলাম না। মানে দিঘির জলের এই অবস্থা দেখতে পেলাম, জলের তলায় এমন কিছু একটা আছে যেটা আমায় ধরতে চেয়েছিল, সেটাও বুঝতে পেরেছিলাম। কিন্তু দীননাথের কাছে সেখানকার আসল ইতিহাস না শোনা অবধি যে আমার স্বস্তি হচ্ছিল না। বুঝতে পারছিলাম এরপরেই কিছু হতে পারে। রাতে খাওয়া দাওয়ার পর দীননাথ আমায় নিয়ে দাওয়ায় বসলো। কথায় কথায় বলতে লাগলো, ঠাকুর মশাই, আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা। আমাদের এই গ্রামে একটি মেয়ে ছিল যার নাম পদ্ম। পদ্ম বড়ই ভালো মেয়ে। অন্তত গ্রামের লোকে তার নামে কখনো এই কথা শোনেনি, আর বলার সাহসও পায়নি। সেই পদ্মর মা মাত্র 3 দিনের জ্বরে ভুগে মারা পড়ল। গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেছিল তাকে সুস্থ করার। আমাদের গ্রাম, এমনকি দূর গ্রামের কবিরাজকে খবর দিয়ে আনিয়ে ওষুধপত্র সব সেবা শুশ্রূষা করেও কিছু লাভ হলো না।
দিন রাত জেগে পদ্ম মায়ের কাছে থেকে তার সেবা করলো। 3 দিনের মাথায় পদ্মর মা মারা পড়ল। পদ্মর বাপ আমাদের গ্রামের পাশের গ্রামে যে হাট আছে সে হাটে থাকে। বলতে গেলে সপ্তাহে 3টা দিন সেখানে থাকে আর বাকি 3-4টে দিন থাকে বাড়িতে। পদ্মর মা যখন মারা গেল তখন পদ্মর বাপ হাট বাড়ির কারণে সেই হাটেই ছিল। একজন গিয়ে তাকে খবর দিয়ে ডেকে আনলো। মায়ের সৎকার করে পদ্ম তখন একেবারে নিঃস্ব হয়ে গেছে। অনেকেই পদ্মর বাপকে বলল পদ্মকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু পদ্মর বাপ সে কথা কানেই তুলল না। মেয়েটাকে একলা বাড়িতে রেখে সে হাটে চলে যেত। তবে পদ্ম যেমন ভালো মেয়ে তেমন শক্ত সমর্থ মনের মানুষ। গ্রামের কেউ তার সঙ্গে খারাপ কোনো কথা বলে পার পেত না। কিন্তু এর মাঝে একদিন হঠাৎ করে হলো কি, আমাদের গ্রামের যে কালী মন্দির আছে সেই মন্দিরে একদিন সকালে পুজো দিতে গিয়ে পদ্ম জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফেরার পর পদ্ম যেন আর কাউকে চিনতে পারছে না। সে এক অদ্ভুত অবস্থা। পদ্মর চোখ লাল, মুখ থেকে অনর্গল দুর্বোধ্য কথা বেরিয়ে আসছে। অনেকে মনে করলো তার উপর ভর এসেছে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। তারপরে পদ্ম আবার শান্ত হয়ে গেল। কিন্তু ওই যে পদ্মর এমন হলো, তারপরে পদ্ম কেমন যেন বদলে গেল। বেশিরভাগ সময় একা একাই ঘরে থাকতো, লোকজনের সঙ্গে খুব বেশি কথা বলতো না। অনেকে মনে করলো পদ্মর হয়তো কোনো মানসিক পরিবর্তন হয়েছে। তারপর থেকেই পদ্ম এক অদ্ভুত কাজ করতে লাগলো। গ্রামে কারোর উপর বিপদ আপদ ঘনিয়ে এলে সে কথা সে আগাম জানিয়ে দিত তাকে। একবার আমাদের গ্রামের এক গৃহস্থ পরিবার হাড়ু পণ্ডিতের ছেলে মারা গেল, অথচ সেবার পদ্ম আগে ভাগে কিছুই বলতে পারেনি। হাড়ু পণ্ডিতরা সকলে মিলে কি যে করলো, গ্রামের লোকেরা পদ্মর উপর ক্ষেপে উঠল। তারা রটিয়ে দিল পদ্ম আসলে ডাইনি। সে আগাম বার্তা দেয় নিজের স্বার্থে। আগে থেকে বলে তারপরে যদি দেখত বিপদ আছে তাহলে তাকে ছেড়ে দিত, আর নইলে মেরে ফেলত। পদ্মই কোনো টুকটাক করে মানুষকে মারে, নিজের মাকেও সেই মেরেছে। সর্বনাশ, এ তো অন্যায়। দীননাথ ম্লান হেসে বলল, ঠাকুর মশাই, এই গ্রামটা ছোট থেকে দেখতে দেখতেই তো আমার চুলে পাক ধরল। এই গ্রামে ন্যায় অন্যায় বলে কিছুই নেই। আসলে এই গ্রামে তার কথাই সবাই মানে। অর্থ, নাম, ক্ষমতা যার আছে তার কথাতেই সব চলে। কানাঘুষো শোনা যায় হাড়ু পণ্ডিত তার বড় ছেলের সঙ্গে পদ্মর বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পদ্ম রাজি হয়নি। ছেলেটা ভালো না, খারাপ কাজকর্ম করে বেড়ায়, নেশা ভান করে পড়ে থাকে। তারই ফলে হাড়ু পণ্ডিত এমন কাজ করলো। গ্রামের লোকদের খেপিয়ে তুলল পদ্মর বিরুদ্ধে। আর তারাও কোনো কিছু না ভেবে পদ্ম আর পদ্মর বাপকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলল। সে রাতে পদ্মর বাবা প্রচণ্ড অপমানিত হয়ে জীবনে প্রথম তথা শেষবারের মতো পদ্মর গায়ে হাত তুলল এবং ঠিক করল হাড়ু পণ্ডিতের ছেলের সঙ্গেই তার বিয়ে দেবে। কিন্তু পদ্ম এবারও কোনো বাধা মানল না। সেদিন রাতের বেলা পদ্ম যেন কোথায় হারিয়ে গেল। দীননাথ গল্প শেষ করে চুপ করতেই আমি আবার তাকে বলে উঠলাম, তারপর পদ্ম কোথায় হারিয়ে গিয়েছিল? পদ্ম কোথায় হারিয়ে গিয়েছিল সে কথা কোনোদিন কেউ জানতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, যে মেয়েটা এর আগে কখনো গ্রামের বাইরে পর্যন্ত যায়নি, সেই মেয়েটা এমন ভাবে কোথায় গেল? তবে আমাদের গ্রামের শেষ প্রান্তে থাকা কুমোর গোবিন্দ কিন্তু পদ্মকে সেদিন রাত্রের বেলা হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে সেই দিঘির দিকে যেতে দেখেছিল। কেন জানি না গোবিন্দর নাম শুনে দীননাথের কথা শেষ না হতেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল
একটু আগে শুনতে পাওয়া সেই মেয়েটির কথাগুলো। সেই মেয়েটি দিঘির জলে নামতে বারণ করেছিল আমাকে। আশ্চর্যের বিষয় হলো সে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি, সে শুধু দিঘির জলে নামতে আমায় বারণ করেছিল। আর ওই দিঘির নাম মানত পুকুর হয়ে গেল কি করে? পদ্ম হারিয়ে যাওয়ার পরে পদ্মর বাবা কয়েকদিন গুম মেরে বসে রইল। তারপর সেও তল্পি তল্পা গুটিয়ে কোথায় যেন চলে গেল। পদ্মদের বাড়িটা এখনো ফাঁকা পড়ে আছে। এরপর আমাদের গ্রামের এক স্ত্রীলোকের একটা দামি নাকের নথ হারিয়ে গেল। কিভাবে যেন সে ওই দিঘির কাছে বসে নাকের নথের কথা বলে প্রার্থনা করেছিল যেন সেটা ফিরে পায়, আর তাতেই তার নাকের নথ উদ্ধার হলো। হতে পারে গোটা ব্যাপারটার মধ্যে সত্যি কিছুই নেই, কিন্তু এরপর থেকে অনেকেই অনেক কিছু আশা ভরসা নিয়ে ওই দিঘির পাড়ে যেতে লাগলো। ওখানে গিয়ে নিজেদের বিপদের কথা বললে সেই বিপদ থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু হ্যাঁ, রাতের বেলা ওই দিঘির পাড়ে যাওয়া যেত না। রাতের বেলা ওখানে গিয়ে এর আগে অনেকে অনেক কিছু ভয় পেয়েছে, তাই তো আমি আপনাকে বারণ করলাম। বুঝতে পারলাম ওই মানত পুকুরের ব্যাপারটা বড্ড জটিল। পদ্ম হারিয়ে যাওয়ার সঙ্গে ওই দিঘির হঠাৎ করে মানুষের ইচ্ছে পূরণ করা মানত পুকুর হয়ে যাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। আপনি বাইরের মানুষ, এসবের মধ্যে কেন জড়াবেন? মানত পুকুর দেখতে এসেছেন, দেখুন, দুদিন থাকুন আমার কাছে, সমস্যা নেই। তারপর ফেরার পথ ধরুন। এসব বিষয়ে নিজেকে জড়াবেন না। আপনার কোনো বিপদ হোক আমি চাই না। বেশ, তুমি যখন তাই চাও তাহলে কাল সকালেই আমি গ্রাম ছেড়ে চলে যাব। কথাটা বলে তারানাথ আমাদের দিকে তাকিয়ে হাসল। আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম মাত্র, মুখে কিছু বললাম না। কারণ কেন জানি না মনে হচ্ছিল এইখানে সবকিছু শেষ নয়। সেদিন দীননাথের কাছে ওই মানত পুকুরের ধারে ঘটে যাওয়া আশ্চর্য আরো কিছু ঘটনার কথা শুনে পরদিন ভোরবেলা সেখান থেকে বেরিয়ে এলাম। আগেই দেখেছিলাম মানত পুকুরের উল্টো দিকে বেশ কিছুটা জায়গা রয়েছে, সেখানেই থাকবো বলে ঠিক করলাম। কোনো রকম একটু মাথা গোঁজার মতো ছোট্ট কুড়ে ঘর মতো তৈরি করতে পারলেই হলো। সকাল সকাল দিঘির পাড় ধরে সেই জঙ্গলের ভিতরে এগিয়ে যাচ্ছি। বারবার চোখ চলে যাচ্ছে সামনের দিকে। দিঘির জল দিনের বেলায় কিন্তু একটুও অন্যরকম লাগলো না। সঙ্গে সঙ্গে মনে পড়লো রাতের কথা। দিঘির জলের তলা থেকে কিছু একটা যেন আমার পা আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কুড়ে ঘর আর বানাতে পারলাম না, তবে বড় একটা গাছের তলায় সামান্য কিছুটা জায়গা পরিষ্কার করে নিয়ে সেখানেই বসার মতো ব্যবস্থা করে ফেললাম। তারপর বাকি সময়টা ওই জঙ্গলের মধ্যেই ঘুরে ঘুরে কাটালাম। দীননাথের কথায় দিনের বেলাতে ওই দিঘির পাড়ে এখন লোকজন কমই আসে, খুব প্রয়োজন পড়লে কেবল তখনই আসে, না হলে নয়। আমি দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে একটা ব্যাপার বুঝতে পারলাম। দিঘিটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ গভীর। দিঘির জলের একদম কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে চলেছি। বারবার মনে হচ্ছে যেন এক্ষুনি এক্ষুনি আবার সে আসবে, যে আমায় কাল রাতে দেখছিল, যে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কেউ এলো না দেখে আমি নিশ্চিন্তে দিঘির পাড় ঘুরে দুপুরের দিকে জঙ্গলের মাঝে ফিরে এলাম। ক্লান্ত থাকায় সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। তখন সন্ধে হয়েছে, আকাশে চাঁদের আলো রয়েছে। আমি ঘোরাঘুরি করছি সেই চাঁদের আলোয়। দেখি জল টলটল করছে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। গ্রামের পথ ধরে দিঘির দিকে এগিয়ে আসছে একটা ছায়া মূর্তি। চাঁদের আলোয় তাকে ছায়ামূর্তি বলে প্রথমে মনে হলেও পরক্ষণেই আর একটু কাছে আসতেই বুঝতে পারলাম না, এ কোনো ছায়ামূর্তি নয়, একটি মেয়ে। বয়স ওই কতই বা হবে। একটা কান্নার গুঞ্জন তার দিক থেকে ভেসে আসছিল। দিঘির এপার পর্যন্ত হাঁটতে হাঁটতে সে দেখি উপরের তাল গাছের গুড়ির কাছে প্রথমে সে থমকে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো।
আমি যে তাকে দেখে চলেছি সেদিকে যেন তার একদমই লক্ষ্য নেই, আর হবেই বা কি করে। আমি জঙ্গলের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে তাকে দেখছি। সে এবার আস্তে আস্তে জলে নামলো। তারপরেই যেন তার কান্নাটা হঠাৎ করে বেড়ে গেল। আশেপাশে দিঘির পাড় বরাবর এমনকি বাতাসে তার কান্নার শব্দ ভাসতে লাগলো। আমি একভাবে তাকিয়ে দেখে চলেছি সামনের ওই মেয়েটি কি করে। চারপাশের অন্ধকার যত গভীর হচ্ছে ততই যেন চাঁদের আলো স্পষ্টভাবে সবকিছু আমায় দেখিয়ে দিচ্ছে। মেয়েটি আরো খানিকটা নেমে গেল নিচের দিকে, আর দিঘির জল তখন প্রায় তার বুক পর্যন্ত উঠে এসেছে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কি করছে মেয়েটি। মেয়েটি এত রাতে জলের মধ্যে কেন নামছে? তাহলে কি তার অন্য কোনো রকম অনুসন্ধি আছে? আমি কি করব এখন? এখান থেকে বেরিয়ে গিয়ে মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করব নাকি অপেক্ষা করব কি হয় দেখার জন্য? আর একটু নেমে গেল মেয়েটি, আর তারপরেই আমি উঠতে যাব, হঠাৎ দীননাথের বলা একটা কথা মনে পড়ে গেল। দীননাথ কথায় কথায় বলেছিল, আমাদের গ্রামের কুমোর গোবিন্দ মেয়েটিকে শেষবার দিঘির দিকে যেতে দেখেছিল, তারপর কি হয়েছে আমি জানি না। আর ঠিক তখনই আমার নজর চলে গেল দিঘির জলের দিকে, যেখানে একটু আগে মেয়েটি নেমেছিল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম শুধু জলের মধ্যে কেন, দিঘির আশেপাশেও কোথাও আর সে নেই। আমার কানের কাছে একটি মেয়েলি গলায় কে যেন আস্তে আস্তে বলে উঠল, পালা এখান থেকে। চাপার তরে শব্দটা শুনতেই মাথার মধ্যে কি যেন একটা হয়ে গেল। আমি ঝট করে একবার পিছন ঘুরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। একবার চোখ মুছে নিলাম, না, কোথাও কেউ নেই। আমার পিছনে জঙ্গলের মাঝে তখন অন্ধকারে ঝুঁকি গাছগুলো দাঁড়িয়ে আছে। সেখানে যদি কেউ থাকে আমি সেটা ভালোভাবে বুঝতেও পারবো না। কিন্তু মেয়েটির গলার আওয়াজ শুনে ভয় পাওয়ার মতো কিছু হলো না। তার বদলে এটাই মনে হলো যেন সে সত্যিই আমার জন্য চিন্তিত। আবার সে বলল, পালা বলছি, এক্ষুনি পালা এখান থেকে, না হলে বিপদ বাড়বে। তুমি কে? আমাকে কেন সাহায্য করছো? আর এখানে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি না? এই দিঘি ভয়ানক, এখানে আর আসবি না। চলে যা, চলে যা। আমি চলে যেতে পারলাম না, কারণ ততক্ষণে জলের দিক থেকে আরেকটা হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। অর্থাৎ আমার কানের কাছে যে কথা বলছে সে আর ওই দিঘির জলের মধ্যে থেকে যে হাসছে, দুজন দুটো আলাদা শক্তি। এই প্রথমবার বুঝতে পারলাম একটা ভুল আমার হয়েছে। এখানে একজন নেই, কম করে দুজন রয়েছে। তাদের মধ্যে একজন আমার সাহায্য করতে চাইছে, আর অন্যজন আমাকে দিঘির জলে টেনে নিয়ে আমাকে সবটা জানতেই হবে। এবার মেয়েটি হঠাৎ করে যেন কোথায় হারিয়ে গেল, তার শব্দ আমি আর শুনতে পাচ্ছি না। সামনে দিঘির জলে ততক্ষণে তোলপাড় শুরু হয়েছে, যেন জলের তলা থেকে কিছু একটা প্রবল শক্তিতে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। আমি কি করব বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাব, নাকি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করে দেখবো আসলে দিঘির পাড়ে কি হচ্ছে। কানের কাছে শোনা সেই মেয়েটির কথা বন্ধ হতেই যেন মনে হচ্ছিল এই গোটা বিশ্ব চড়ে আমি একা। কেন যে দীননাথের কথা না শুনে মানত পুকুরের মায়ায় উদ্ভূত হয়ে এই জঙ্গলে একা রাত কাটাতে এলাম। আর আমার মাথার ভিতরটাও ঝিনঝিন করছিল। বারবার মনে পড়ছিল দীননাথের কথা, এই গ্রামে প্রবেশ করার আগে সেই লোকটার বলা কথাগুলো, মানস পুকুরের ইতিহাসের কথা। সেই রাতে পদ্ম এই পথে এসেছিল, তারপর তার কি হয়েছিল। যতই ভাবছি ততই যেন কোনো পথ বার করতে পারছি না। পরে বুঝতে পেরেছিলাম আসলে দিঘির আশেপাশের পরিবেশটা এক অদ্ভুত অশুভ শক্তি ছড়িয়ে গেছিল, আর সেই কারণেই ওখানে অবস্থানকালে আমার শরীরেও তার প্রভাব একটু একটু করে পড়েছিল। আমার বুদ্ধি, চিন্তা করার ক্ষমতা সবকিছুই যেন লোপ পাচ্ছিল।
আমি জঙ্গলের মধ্যেই বসে রইলাম। জলের ভিতরে সেই প্রবল আলোড়ন আস্তে আস্তে বাড়ছে। এবার দিঘির জল যেন তার চৌহদ্দি ছাপিয়ে বাইরের দিকে এসে পড়ছে। যেন মনে হচ্ছে জলের তলা থেকে গল গল করে জল উঠে এসে জলস্তর বাড়িয়ে চলেছে। এমন সময় যেন ঠিক দিঘির জলের মাঝখানে তুমুল ছটফটি শুরু হলো। আমি অবাক হয়ে গেলাম। চারপাশের অন্ধকারটা ভেদ করে যেন চাঁদের আলোটা দিঘির জলে পড়েছিল। সেই আলোয় দিঘির চারপাশটা পরিষ্কার দিনের আলোর মতোই দেখা যাচ্ছিল। আর সেই আলোতে দেখতে পেলাম জলের ঠিক মাঝখানে কি একজন রয়েছে। তার শরীরের খানিকটা অংশ জল থেকে বাইরে বেরিয়েছে, বাকিটা তখনও জলের তলায়। ঠিক সেইভাবে ওখান থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে। এটা কি? আমার মাথার ভিতর চলতে থাকা প্রশ্নের কথাটা মনে পড়ল। একটা অদ্ভুত ব্যাপার ঠিক সেই মুহূর্তে আমার সাথে ঘটে গেছে তা আমি বুঝতে পারলাম। আমি আমি আর জঙ্গলের কাছে দাঁড়িয়ে নেই। কখন যেন আমি নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে এসে পড়েছি দিঘির একদম কাছে। আমার পায়ের কাছে কি একটা জানি ঠেকলো। আমি সেদিকে তাকিয়ে দেখলাম একটা মৃতদেহ, যেটা ফুলের ঢোল হয়ে গেছে। মৃতদেহটা আমার পায়ের কাছে এসে ঠেকেছে। বর্ষা দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে নাকে হাত চাপা দিলাম। আর একটু হলেই হরর করে বমি হয়ে যেত। কোনো রকম সেটা সামলে নিয়ে দিঘি থেকে ওপরের দিকে উঠে আসতে যাব, এমন সময় দেখি জলের ঠিক মাঝখানে ফাঁকা। সেই ছায়া শরীর আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখের মনি নেই, সাদা ফ্যাকাশে চোখ। দু চোখ দিয়ে সে যেন আমায় সম্মোহন করে দিঘির জলে নামাবার চেষ্টা করছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। এখান থেকে চলে যাব নাকি দিঘির জলে নেমে ওই অশুভ শক্তির কাছে নিজেকে আত্মসমর্পণ করব। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। গল্প বলতে বলতে কেমন যেন অন্যমনস্ক হয়ে গিয়েছিল তারানাথ। কখন বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে সে কথা তার খেয়াল নেই। আমরা জানলার কাছ থেকে একটু সরে এসেছিলাম। কিশোরী আর আমি ভীষণ মনোযোগের সাথে গল্প শুনে চলেছিলাম। তারানাথ একটু চুপ করতেই কিশোরী বলে উঠল, আপনি প্রথমে বললেন যে ওই দিঘির জলের কাছে এসেছিল সেই মেয়ের গল্প শুনেছিলেন। আর তাই যদি হয়, সেই মেয়েটি যদি জলের মাঝখানেই থাকে, তাহলে আপনার কানের কাছে যে কথা বলছিল সেই মেয়েটি কি? আগেই তো তোমাদের বলেছি, ওই দিঘির পাড়ে আসলে দুটি শক্তি ছিল। প্রথমে তা ধরতে না পারলেও পরে সেটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু এটা বুঝতে পারছিলাম না তার মধ্যে শুভ শক্তি কোনটা আর অশুভ শক্তি কোনটা। এটা কিন্তু সত্যি, এতক্ষণে দুটি শক্তির কোনোটি আপনার ক্ষতি করার চেষ্টা করেনি। মানে আপনি সম্মোহিত হয়েছিলেন আর ওই অশুভ শক্তির প্রভাবে দিঘির পাড়েও চলে এসেছিলেন, সে কথা ঠিক। কিন্তু তাই বলে আগে থেকেই কাউকে অশুভ শক্তি বলে দাগিয়ে দেওয়ার মতন ঘটনা তো তখনও আপনার সঙ্গে ঘটেনি। কিন্তু আমি তা বুঝতে পারিনি। দিঘির কাছ থেকে সরে এসে জঙ্গলের মধ্যে যখনই প্রবেশ করেছি, তারপর থেকেই সে আমায় অনুসরণ করেছিল। অন্ধকার নামতেই সে নিজের কাজ শুরু করে দেয়। কিন্তু আমি সেসব বুঝতে পারিনি। দিঘির জলের মধ্যে থাকা একটা শরীর আর আমার পায়ের কাছে ভাসতে থাকা পচা ফুলের ঢোল হয়ে যাওয়ার অন্য একটা শরীর। দিঘি থেকে উঠে দাঁড়ালেও মৃতদেহটা আমার পায়ের কাছে তখনও ভেসে রয়েছে। প্রাণপণে চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তোমরা কারা? এই দিঘির পাড়ে তোমরা কি করছো? বুঝতে পারলাম না। গলা যেন আটকে এলো, চিৎকার করতে পারলাম না। তার বদলে যেন গলার কাছটা রুদ্ধ হয়ে এলো। বুঝতে পারছিলাম কোনো একটা ক্ষমতা আমায় আটকাবার চেষ্টা করছে। কিন্তু কিন্তু আমি তারানাথ তান্ত্রিক। মাতু পাগলির আশীর্বাদ আমার মাথায় রয়েছে। আমার ক্ষতি করা এত সহজ নয়। আর সত্যি বলতে কি, এই মোহনপুরে আসার আগে সেই সাধুর কাছে, ওই মানত পুকুরের কাছে রাত কাটাবার অভিজ্ঞতার কথা শুনে তারপরেই আমি এখানে এসেছি। এই এতক্ষণ ধরে যা যা হয়ে চলেছিল তা খুব একটা অদ্ভুত মনে হয়নি।
এসব ঘটনা সম্পর্কে একটা ধারণা কিন্তু আমার কাছে ছিল। তার মানে আপনি বলতে চাইছেন ওই মানত পুকুরের কাছে আপনি এমনি এমনি যাননি, কারণ কাছে শুনে গিয়েছিলেন? অবশ্য হ্যাঁ, সে তো আপনি বলেছিলেন, কিন্তু সেই সাধু আপনাকে কি বলেছিল? মোহনপুর স্টেশনের আগে পরে রায়চক স্টেশন। আমি রায়চকেই নেমেছিলাম। সেখান থেকে হেঁটে হেঁটে ঘুরবো ঠিক করেছিলাম। পথে বেরিয়ে পড়ার পর আমি আর কোনো কিছুই ভাবতাম না। রায়চক স্টেশনের কাছে একটা গুমটি দোকানে বসে চায়ের ভাড়ে সব একটা চুমুক দিয়েছি। অনেকদিন এমনভাবে চায়ের দোকানে বসে চা বিড়ি খাওয়া হয়নি। এক প্যাকেট বিড়ি আর একটা দেশলাই কিনে কোমরের খুঁটে গুঁজে সবে মাত্র একটা বিড়ি ধরিয়েছি। এমন সময় দেখি একটু দূরে দাঁড়িয়ে আমাকে দেখছে একজন। আমি ঠিক বুঝতে পারলাম না। এরপর সে আমার নাম ধরে ডাকলো। তার মুখে আমার নাম শোনার পরে আমি তার দিকে খানিকটা এগিয়েই গেলাম। আমি তাকে চিনতে পারলাম, জীবনানন্দ। এর আগেও জীবনানন্দের সঙ্গে পথ চলতে আমার অনেকবারই যোগাযোগ হয়েছে এবং দেখাও হয়েছে। জীবনানন্দ আমার পাশে কাঠের বেঞ্চের উপরে সে বসলো। সে বলল, আরে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তা এই পথে কোথায় চলেছো? মোহনপুরের মানত পুকুরের কথা শুনেছি, সেখানেই যাব বলে বেরিয়েছি। তেমন কিছু ঠিক ছিল না সেখানে যাওয়ার। এখানে এসেই লোক মুখে মানত পুকুরের কথা শুনলাম, তাই সেখানে যাওয়ার কথাই ঠিক করলাম। আমার কথা শুনে জীবনানন্দের মুখটা কেমন যেন বদলে গেল। তাকে যেন কিছু একটা চিন্তিতই দেখালো। সে বলল, তোমার ইচ্ছে হয়েছে যখন তখন যাও, তবে একটু সাবধানে থেকো। মনে রেখো, ওই গ্রাম মোহনপুরে, এমনকি মানত পুকুরের কাছে কাউকে দেখলেও বিশ্বাস করবে না। এমন কথা বলছো কেন জীবনানন্দ? কারণ তোমার মতো সেই মানত পুকুরের কথা শুনে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। গ্রামের লোকেরা সেই দিঘির ব্যাপারে অনেক কথা বললেও দিঘিটা দেখে কিন্তু আমার সেরকম কিছু মনে হয়নি যে এখানে আসলেই তেমন কিছু হয়। তাছাড়া দিঘির পাড়ে এক রাতে আমার যে আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা কোনোদিন ভুলতে পারবো না। জীবনানন্দের মুখে এমন কথা শুনে কৌতূহল হলো। জীবনানন্দের সঙ্গে এক সাধু সঙ্গমে আমার পরিচয় হয়েছিল। বয়সে সে আমার চেয়ে অনেকটাই ছোট। তাছাড়া সব কিছুতে জীবনানন্দের সবসময় একটা আলাদা অনুভূতি কাজ করে। জীবনানন্দ যখন এই কথা বলল তখন বুঝতে পারলাম সে নিশ্চয়ই ওখানে গিয়েছিল। তাকে চেপে ধরলাম। সেদিন চায়ের দোকানে কাঠের বেঞ্চের উপর বসে জীবনানন্দ যে কথা বলেছিল, তারপর আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম যে মানত পুকুরের কাছে আমার একবার হলেও যেতেই হবে। কিন্তু কেন? জীবনানন্দ আমার কথায় চারপাশটা একবার ভালো করে দেখে নিল। তারপর আমার দিকে একটু সরে এসে আস্তে আস্তে বলতে শুরু করলো সেই আশ্চর্য কথা। জীবনানন্দ তার মতো করে ভাঙা ভাঙা ভাষায় কথাগুলো বলেছিল। আমি তা সহজ করেই তোমাদেরকে বলি। সে অনেক কিছুই বলেছিল যেগুলো তোমরা বুঝতে পারবে না। তন্ত্রে অনভিজ্ঞ মানুষেরা সেসব কথা বুঝবেও না। তাই আমি তোমাদেরকে সহজ করেই বলছি, দাঁড়াও। আমার মতোই জীবনানন্দ মানত পুকুরের কথা শুনে মোহনপুরে গিয়ে পৌঁছায়। কিন্তু সে আমার মতো কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নেয়নি। তার বদলে মানত পুকুরের কাছাকাছি সেই ফাঁকা জমির কাছেই দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করছিল। এক সময় তাকে গ্রামেরই একজন দেখতে পায়। আর সবচেয়ে আশ্চর্যের কথা, জীবনানন্দের সঙ্গে দেখা হয়েছিল মোহনপুর গ্রামের দীননাথ ভট্টাচার্যের। তার মানে যার সঙ্গে আপনার দেখা হয়েছিল তার সঙ্গে দেখা হয়েছিল জীবনানন্দেরও? দীননাথের সঙ্গে জীবনানন্দের দেখা হলে দীননাথ তাকে তার সঙ্গে তার বাড়িতে যেতে বলে, কিন্তু জীবনানন্দ তাকে বলে, আমি কারোর বাড়িতে যাই না, ওভাবে আমি আপনার বাড়িতে যেতে পারবো না। আমি এখানে ঠিকই আছি, আমার এখানে কোনো সমস্যা নেই। সেটা না হয় ঠিক আছে ঠাকুর মশাই, কিন্তু আমাদের গ্রামে রাতের বেলা ওই মানত পুকুরের কাছে কারো থাকা নিষেধ। দেখছেন না, সন্ধে হওয়ার আগে আগেই সবাই যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। এই পথে রাতের বেলা আসা বারণ। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি এখানে ঠিক থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। এ হলো আমাদের গ্রামের মানত পুকুর।
এই দিঘির জল নষ্ট হলে আমাদের বড় বিপদে পড়তে হবে। তাই এই দিঘির পাড়ে আমরা কাউকে এভাবে থাকতে দিই না। মানত পুকুরই যদি হয় তাহলে তো তার সবার জন্য। আমি দিঘির ধারে গোটা রাত থাকতে চাই। এই মানত আমি করতে চাই দিঘির জলের কাছে। এর পরেও কি আমার এই মনস্কামনা পূর্ণ হবে না? দীননাথ অদ্ভুতভাবে তাকায় জীবনানন্দের দিকে, তারপর সামান্য হেসে সেখান থেকে চলে যায়। জীবনানন্দ শান্তিতে চোখ বুজে সে দিঘির পাড়ের গাছের তলায় বসে থাকে। ধীরে ধীরে রাত নেমে আসছে চারপাশে। এক সময় জীবনানন্দ চোখ খুলে দেখে অন্ধকার নামতে শুরু করেছে। একটু একটু করে চাঁদের আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে। দিঘির পাড় থেকে সে আগেই ঘুরে এসেছিল। দিঘির তিন দিকে জঙ্গল, একদিকে রাস্তা। সেই রাস্তার কাছে এসে দাঁড়ায় জীবনানন্দ। তার মন তাকে বারবার বলছিল আশেপাশে কি যেন একটা আছে। এখানে শুধু সে একা নয়, তার সঙ্গে আরো কিছু রয়েছে যা খালি চোখে দেখা যায় না। জীবনানন্দ তেমন কিছু ভাবেনি। হাঁটতে হাঁটতে দিঘির জলের কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, এমন সময় সে দেখতে পায় দিঘির সেই তাল গাছের গুড়ি পাতা কাঁচা ঘাটের কাছে একটা মেয়ে বসে বসে কাঁদছে। এই কে তুমি? এই রাতে এখানে বসে কি করছো? মেয়েটা উত্তর দেয় না, আগের মতোই কাঁদতে থাকে। জীবনানন্দ আবার বলল, কে তুমি? উত্তর দিলে না তো। মেয়েটা আবার মুখ তুলে তাকায়, আর সে মুখের দিকে তাকিয়ে জীবনানন্দের অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠেছিল। এ কি, মেয়েটার মুখে চোখ, নাক, মুখ বলে আলাদা কিছুই দেখা যায় না। গোটা মুখে জড়িয়ে রয়েছে থকথকে সবুজ শ্যাওলার লতা গুল্মে, যেন তার মুখের ওপর থেকে চোখ, নাক, এমনকি দাঁতগুলো পর্যন্ত কেউ তুলে নিয়ে গোটা মুখে ওই সব শ্যাওলার জীবন্ত কিছু লতা গুল্ম বসিয়ে দিয়ে গেছে। জীবনানন্দের দেহ বন্ধন করাই ছিল, তাই সে চট করে ভয় পেল না। সে জানে এই সময় ভয় পেয়ে গেলেই মুশকিল। তাই নিজের গলার সমস্ত জোর একত্র করে সে বলে উঠল, কে তুমি? আমি কে তা তুই জানতে পারবি না, কারণ এখনই তোকে আমার সঙ্গে যেতে হবে। এই পুকুরের ধারে রাতের বেলা থাকার যে কি ফল হতে পারে তা তুই জানিস না। কথাটা বলার সঙ্গে সঙ্গে সে মেয়েটি উঠে দাঁড়ায়, আর মুহূর্তের মধ্যে তার গোটা শরীরটা বদলে যায় একটা কালো ছায়া মূর্তিতে। অথচ জীবনানন্দের মনে হয়েছিল সেই ছায়া মূর্তিটাও কোনো মেয়ের। তার মাথার লম্বা চুলগুলো ঠিক যেন সাপের মতো, সেগুলো মাটি পর্যন্ত এসে পড়েছে। গোটা শরীরে কাপড়ের চিহ্ন মাত্রও নেই। গোটা শরীর কালো রঙের হলেও শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে চাঁদের আলোয় ভালোভাবেই চেনা যায়। কিন্তু তার মুখ বলতে তার কিছুই নেই, শুধু সেই শ্যাওলা লতা গুল্ম ভর্তি মুখ। তার মাঝখান থেকে দুটো মণিহীন সাদা ফ্যাকাশে চোখের মতো যেন বেরিয়ে আসছে। তার মাথা থেকে বেরিয়ে আসা লম্বা চুলের মতো লতাগুলো ছুটে আসে জীবনানন্দের দিকে। তার পা দুটো আঁকড়ে ধরতে চায়, কিন্তু জীবনানন্দ কোনো সাধারণ সাধক নয়, তার ক্ষমতা অনেক। তার সেই ক্ষমতার জন্য সেই প্রেতনি তাকে স্পর্শ করতে পারে না। তাকে ছুতে না পারায় সেই প্রেতনি বলে ওঠে, তোকে আমি নিয়ে যাবই। কেন পারছি না? হ্যাঁ, কেন তোকে ধরতে পারছি না? তোর মতো এক সাধারণ অশুভ শক্তি আমাকে স্পর্শ করার ক্ষমতা নেই। কে তুই? এখানে কেন আছিস বল। বলবো না। তোর আগে থেকে আমি এইখানে আছি, অনেক আগে থেকে আমি এইখানে অবস্থান করছি। তুই চলে যা এখান থেকে। জীবনানন্দ পিছু হটে না। সে দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মূর্তিটা প্রাণপণে চেষ্টা করে জীবনানন্দকে ধরবার, কিন্তু পারে না। এক সময় আর কিছু করতে না পেরে ঝপ করে ঝাঁপিয়ে পড়ে সামনের মানত পুকুরের জলে। জীবনানন্দ এরপর অনেকক্ষণ ধরে চারপাশে ঘুরে ঘুরে তাকে দেখার চেষ্টা করেছিল, কিন্তু সে আর কিছুই বুঝতে পারেনি। শুধু এটা বুঝতে পেরেছিল দিঘির পাড়ে থাকা এক অশুভ শক্তি প্রথমেই মেয়েটির রূপ নিয়ে তাকে বশ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জীবনানন্দের কথা শেষ হতেই আমি বললাম, কিন্তু গ্রামের লোকেরা তাহলে ওটাকে মানত পুকুর বলে ডাকে কেন? জানি না, তবে শুধু মোহনপুর নয়,
আশেপাশের বেশ কয়েকটা গ্রামের লোকও নাকি এই পুকুরের জলের কাছে মানত করে অনেক ফল পেয়েছে। মোহনপুর গ্রামের লোকেরা না হয় মিথ্যে বলেছে, কিন্তু পাশের গ্রামের লোকেরা তো আর মিথ্যে বলবে না। এমনকি এখানকার এই রায়চকের লোকেরাও ওই পুকুরের কথাও ভালোভাবেই জানে। জীবনানন্দের কথায় অবাক হচ্ছিলাম। এমন একটা ব্যাপার বলার পরেও সে নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না। ভালোভাবে বললাম, তুমি এখন যাচ্ছ কোথায় জীবনানন্দ? আমি যাব উত্তরের দিকে। সেখানে লক্ষ্মীকান্তপুরে এক মেলা বসেছে, বড় মেলা, সাধু সন্তরাও আসবে। তাছাড়া তুমিও যেতে পারো। এই রেল স্টেশন ধরে ট্রেনে করে উত্তরের দিকে 4টে স্টেশন, তারপর সেখান থেকে লক্ষ্মীকান্তপুর পৌঁছাতে মোটামুটি ওই একবেলা লাগবে। জীবনানন্দ চলে গেল। চায়ের দোকানে কাঠের বেঞ্চে বসে আমি জীবনানন্দের চলে যাওয়া পথের দিকেই তাকিয়ে থাকলাম। বারবার মনে পড়ছিল জীবনানন্দের বলা সেই কথাগুলো। মেয়েটার মুখের জায়গায় লতা গুল্ম আর সবুজ টকটকে জীবন্ত শ্যাওলা রয়েছে। তার মানে আপনি যখন সেই মানত পুকুরের কাছে ছিলেন, জলের মাঝখানে দেখতে পাওয়া মেয়েটি কি সেই মেয়েটি ছিল? জীবনানন্দের বলা সব কথা মাথাতে ছিল, কিন্তু শেষ মুহূর্তে কি যে হয়ে গেছিল। দিঘির জলের কাছে তখনও ঠায় দাঁড়িয়ে আমি প্রবল দোলাচলের মধ্যে রয়েছি। মনে মনে মাতু বাগলিকে স্মরণ করে, ইষ্ট দেবতাকে স্মরণ করে যত যা মন্ত্র আছে মনে করার চেষ্টা করছি, কিন্তু কিন্তু কিছুই মনে পড়ছে না। বুঝতে পারছি অশুভ শক্তি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দিঘির মাঝামাঝি জায়গা থেকে চাপা হাসির শব্দ ভেসে আসছে মাঝে মাঝে। জলের মধ্যে সেই উত্তাল অবস্থা তখনও চলছে। এবার একটা নয়, একসাথে যেন বেশ কয়েকটা মৃতদেহ জলের ওপরে ভেসে উঠেছে বলেই মনে হলো। তাদের পচা দুর্গন্ধে আমার নাক বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আর কিছুই ভাবতে পারছি না। মাথার ভিতর ঝিমঝিম করছে, বমি আসছে। এমন সময় কানের কাছে শুনতে পেলাম সেই মেয়েটির গলা। তোমায় আগেই বলেছিলাম চলে যাও এখান থেকে। আমার কথা শুনলে না তুমি। এখন এখন কি হবে? আমি আমি এই কথাগুলো যেন মাথার ভিতরেই শুনতে পাচ্ছিলাম, তাই মুখ না খুলে আস্তে আস্তে মনে মনেই বললাম, কে তুমি? তুমি যদি আমার ক্ষতি করার চেষ্টা না করে থাকো, তাহলে আমার ক্ষতির চেষ্টা করছেটা কে? আমি তোমার ক্ষতি করব কেন? ও তো নিজেই আমার ক্ষতি করেছে। রাতের বেলা এই দিঘির পাড়ে এসেছিলাম নিজের জীবন দিতে, কিন্তু এমন ভাবে যে ওর হাতে মরে এখানে আটকে পড়ে থাকতে হবে সে কথা কে জানতো? আমায় তুমি উদ্ধার করো। মনে মনে হাসলাম। চরম বিপদের মাঝে থাকা কত মানুষকে উদ্ধার করেছি, কিন্তু এখন আমি যে বিপদের মধ্যে রয়েছি সেই বিপদ থেকে আমায় বাঁচাবে কে? সেই হাসির শব্দটা ক্রমশই বাড়ছে, জলের সেই দুর্গন্ধও বাড়ছে। আর তার সঙ্গে সঙ্গে এও বুঝতে পারছি যে ক্রমশ একটা শক্তি আমায় টানতে টানতে জলের দিকে নিয়ে যাচ্ছে। কানের কাছে মেয়েটা বলল, ওই হাসির শব্দ তুমি যতবার শুনবে ততবার তোমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি পারবে না। ওই হাসির শব্দটা শোনো না তুমি। মেয়েটার কথায় যেন বিদ্যুৎ চমকের মতো কাজ হলো। সঙ্গে সঙ্গে হাসির শব্দটা শুনবো না বলে দু হাতে কান চাপা দিয়ে একটা ঝাঁকুনি দিলাম গোটা শরীরটাকে। সঙ্গে সঙ্গে যেন কি একটা হয়ে গেল। আমি ছিটকে পড়লাম দিঘির জলের মধ্যে। ঝুপ করে পড়ার জন্য নাকে মুখে জল এসে ঢুকলো, কিন্তু সেই আগের ঘোরটা কেটে গেছে। জল থেকে উঠে দাঁড়াতে যাব এমন সময় যে ব্যাপারটা অনুভব করতে পারলাম, তাতে আমার গোটা শরীর যেন ভয় বরফের মতো জমে গেল। জলের তলা থেকে উঠে এসেছে কতগুলো হাত, আর সেই হাতগুলো আমায় জাপটে ধরেছে। তারা আস্তে আস্তে আমায় জলের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিচে নেওয়ার প্রয়োজন নেই, জলের মধ্যে বেশ কিছুক্ষণ আমায় এভাবে আটকে রাখতে পারলেই আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। কারণ নাকে মুখে জল ঢুকে এমনিতেই আমার অবস্থা তখন ততই বস্ত। মনে হলো অনেক দূর থেকে সেই মেয়েটি আমায় কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি সে কথা বুঝতে পারছি না। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম।
এই এমন একটা কথা যে শুনবো তা আমরা ভাবতে পারিনি। তারানাথের এমন অবস্থা খুব কমই হয়েছে। এমন কি শক্তি ছিল সেই দিঘিতে যার জন্য এত কিছু হলো? কিন্তু সমস্তটা না শুনে সে কথা বোঝার উপায় নেই। আসলে বুঝলেও কিছু প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল। আমি বললাম, সেই মেয়েটি আপনাকে বারবার বাঁচাতে চাইছিল, কিন্তু সে চাইলেই কি আপনাকে ওখান থেকে আরো আগে বাঁচিয়ে দিতে পারতো না? পারতো কি পারতো না সে কথা একটু পরেই বুঝতে পারবে। জলের মধ্যে পড়ার পর আমার মনে হলো এখানেই শেষ, আর উঠতে পারবো না। সে হাতগুলো এমন ভাবে শক্ত করে আমায় জাপটে ধরছিল, আর তার মধ্যে জলের তলায় কোনো ক্রমে একবার চোখ খুলতেই আমার মুখের সামনে ভেসে উঠলো একটা মরার মুখ। মরে পচে ফুলের ঢোল হয়ে গেছিল মৃতদেহটা। তার দুটো চোখ স্বাভাবিকের চেয়ে বড়, মুখটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। সেই মুখটা আমার মুখের একদম সামনে এসে পড়েছে কিভাবে যেন। চিৎকার করতে পারলাম না, কি করেই বা চিৎকার করব। জলের তলায় তখন কোনো রকমে আমি ওপরে ওঠার চেষ্টা করতে চাইছি, আর বারবার সেই হাতগুলো আমায় টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। ক্রমে ক্রমেই দম ফুরিয়ে আসছিল। শ্বাস নিতে যে কষ্ট হচ্ছে এটা এবার বেশ বুঝতে পারছি। বুকের ভিতর থাকা শেষ বাতাসটুকু সেই জলের মধ্যে বুদবুদের মতো বাইরে বেরিয়ে এলো। তখন চোখের সামনে যেন অন্ধকার দেখতে লাগলাম। বাড়ির কথা মনে পড়ছিল, মায়ের কথা মনে পড়ছিল, ছোটবেলার কথা, কৈখালির মাঠের কথা, এমন আরো অনেক কিছু যা এক সময় আমি হারিয়ে এসেছি। এভাবে চলতে চলতে হঠাৎ করে এক সময় একটা কথা মনে পড়ে গেল। চরম বিপদের সময় আমায় রক্ষা করেছে মাত্র একজনই। মাসু পাগলিকে এতক্ষণ ধরে স্মরণ করে চললেও তাকে স্মরণ করা হয়নি। সেই আমাদের গ্রামের বর্ষার রাতে মাছ ধরতে গিয়ে সেই শব্দের হাতে আর একটু হলেই প্রাণ হারাতে বসে যাকে স্মরণ করেছিলাম তাকে স্মরণ করতে লাগলাম এখন। চোখ বন্ধ হয়ে আসার একটু আগেই মনে মনে তাকে স্মরণ করে বুকের ভিতরে শেষ নিঃশ্বাসটুকু যেই বাইরে বের করছি, এমন সময় মাথাটা ঘুরে উঠল। সঙ্গে সঙ্গে মনে হলো জলের তলা থেকেও যেন আমি শুনতে পাচ্ছি একটা চেনা শব্দ। কতগুলো শুয়োর যেন দিঘির পাড় থেকে ঝটপট করে সে জলে নামলো। এতক্ষণ ধরে যে হাতগুলো আমায় টেনে নিচের দিকে নামা ছিল সেগুলো হঠাৎ করেই হালকা হয়ে যেতে লাগলো, আর আমি ভাসতে ভাসতে উঠে এলাম ওপরের দিকে। ততক্ষণে জলের মধ্যে বরাহ সেনা প্রবল তাণ্ডব শুরু করেছে। দেখি ঠিক মাঝখানে যে ছিল সে প্রবল ভাবে গোটা জল কাঁপিয়ে যেন আমার দিকে ছুটে আসতে লাগলো। আমার চারপাশে তখন সেই শুয়োরের দল জলের মধ্যে দাপাদাপি শুরু করেছে। আর একটু দূরে দিঘির পাড়ের কাছে একজন অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার মাথা ঝিমঝিম করছিল। একই এতক্ষণের মানসিক কষ্ট, আর তার উপর জলের তলায় দম বন্ধ হয়ে আসা, এই সব কিছু মিলিয়ে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না। দিঘির পাড়ের দিকে এগিয়ে গিয়ে কোনো মতে মাটির উপর ঢপ করে পড়ে গেলাম। আমার থেকে তখনও সেই ছায়ামূর্তি বেশ খানিকটা দূরে। তাকে দেখেই সেই শুয়োরগুলো জলের ভিতর অদ্ভুত কোনো উপায় লাফাতে লাফাতে এগিয়ে চলেছে সামনের দিকে। আর সেই বিভৎস মূর্তি শুয়োরগুলোকে লক্ষ্য করে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এক প্রচন্ড বিস্ফোরণের মতো শব্দ হলো, আর তার সঙ্গে সঙ্গে দিঘির জল ছিটকে উঠলো অনেক উপর পর্যন্ত। একটা অদ্ভুত গলায় বিভৎস চিৎকারের সঙ্গে সঙ্গে আমার আর বুঝতে বাকি রইল না, যাকে আমি দেখেছি তার ক্ষমতার কাছে ওই অশুভ শক্তির ক্ষমতা কিছুই নয়। জ্ঞান হারাবার আগের মুহূর্তে কানের কাছে শুনতে পেলাম সেই মেয়েটির গলা। আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম তুমি সব কিছু করতে পারবে। এখন ঘুমিয়ে পড়ো, এখন আর জাগতে হবে না। ঘুমাও বলছি, ঘুমাও। মনে হলো এক নারীর কোমল হাতের স্পর্শ আমার কপালের ওপর হাত বোলাতে লাগলো। গোটা শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে, ঠকঠক করে কাঁপছি। তার মধ্যেই সেই কোমল স্পর্শ যেন ম্যাজিকের মতো কাজ করলো। মনে হলো ছোটবেলায় ফিরে এসেছি। মাথার ওপরে মা হাত বুলিয়ে দিচ্ছে।
তার সঙ্গে ঘুম পাড়ানি গান করে চলেছে। কখন যে চোখ বন্ধ হয়ে ঘুমিয়ে পড়লাম তা মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, দেখি আমি দিঘির একদম পাড়ে শুয়ে আছি। আমার পায়ের কিছুটা অংশ তখনও দিঘির জলে, বাকিটুকু উপরে। গায়ে প্রবল জ্বর নিয়ে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম। গ্রামের পথ ধরে কোন দিকে যাব তাই ভাবছি, দেখি একটা গরুর গাড়িতে করে একজন গাড়োয়ান আর তার সঙ্গে একটি লোক চলেছে সামনের দিকে। লোকটিকে দেখেই চিনতে পারলাম। দীননাথ আমায় বলেছিল পরদিন কি একটা কাজে তাকে হাটের দিকে যেতে হবে। আমায় দেখে সে থমকে দাঁড়ালো। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সে আমায় ধরে বলল, ঠাকুর মশাই, আপনার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে, এখন আমি কি করি? হাটেও যে যেতে হবে। আচ্ছা চলুন, যাওয়ার পথে পাশের গ্রামের কবিরাজকে আপনাকে দেখিয়ে যাব। আর না হয় সেখানে আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়ে যাব। আমার 2 দিন ফিরতে সময় লাগবে। গাড়ি পর্যন্ত উঠেছিলাম মনে আছে, তারপর আর কিছুই মনে নেই। ঘুমের ঘোর যখন কাটলো তখন দেখি একটি মাটির ঘরে আমি শুয়ে আছি। ঘরের এক কোণে ধূপ জ্বলছে। ধূপের গন্ধে ঘরটা ম ম করছে। তাড়াতাড়ি উঠে বসতে যেতেই বুঝতে পারলাম মাথাটা ভারী হয়ে আছে। আর ঠিক তখনই ঘরের এক পাশ থেকে কে যেন বলে উঠল, এখনই উঠতে হবে না, শরীর এখনো ঠিক হয়নি, বড্ড দুর্বল। এই দুর্বল শরীরে এত দৌড়ঝাঁপ ভালো হবে না। মাথা ঘুরিয়ে দেখি এক বৃদ্ধ মতো মানুষ, হাতে একটা তামার পাত্র, তার মধ্যে কি যেন রয়েছে। আমায় এক ঢোকে সেটা খেয়ে নিতে বললেন। আমিও দ্বিরুক্তি না করে সেটা খেয়ে নিলাম। একটু তেতো, কেমন যেন ঝাঁঝালো, কিন্তু খাবার একটু পরেই শরীর বেশ ভালোই লাগলো। বললাম, আমি এখন কোথায় আছি? মোহনপুরে ছিলাম। দীননাথ ভট্টাচার্যের সঙ্গেই আমি এসেছিলাম। দীননাথের সাথে তুমি এসেছো আজ রাত নিয়ে 3 দিন হয়ে গেল। দীননাথ তোমায় এখানে রেখে হাটে গিয়েছিল। ফেরার সময় সে তোমার খবর নেয়, কিন্তু তোমার অবস্থা তখনও ভালো হয়নি, তাই আমি তোমায় তার সঙ্গে পাঠাইনি। এবার তুমি আর একটা দিন থাকলে সুস্থ হয়ে যাবে, তারপর তোমার ইচ্ছা যেখানে সেখানে। কি হয়েছিল আমার? ঠান্ডা লেগে গিয়েছিল, আর তাই এই অবস্থা হয়েছিল। তোমার জ্বর সময় লেগেছে, শরীর বড় দুর্বল। এতগুলো দিন কিন্তু চুপ করে ঘুমিয়েছিলে। যখন ঘুম একটু ভেঙেছে তখন এ কথা ও কথা বলেছিলে। কি হয়েছে বলো তো বাবা? দীননাথও আমায় বলল ওই মানত পুকুরের আশেপাশে তোমায় কোথাও পেয়েছিল নাকি। তুমি জানো না ওই দিঘির পাশে রাত কাটাতে নেই? আবার সেই একই কথা শুনে একটু রাগই হলো। বললাম, কেন রাত কাটাতে নেই কেন? এই একটা কথাই শুনে আসছি সেই মোহনপুর গ্রাম থেকে। কোনো মানুষ পুকুরের কাছে মানত করলে লোকের মনস্কামনা পূর্ণ হয়, তাহলে সেখানে রাত কাটানো যাবে না কেন? আমি জানি তোমার মনে অনেক কৌতূহল আছে, কিন্তু সেই কৌতূহল নিরসন করতে গেলে একটা গল্প শুনতে হবে। শোনো তাহলে। এ কথা বলে কবিরাজ একটা গল্প বলল, আর তারপরে আমার কাছে সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যায়। উনি অনেক জটিলভাবেই বলেছিল, তাই আমি তোমাদের সহজভাবে সে কথা বলছি। বাইরে তখন আবার ঝমঝম করে বৃষ্টি নামছে বুঝতে পারছিলাম। তারানাথের গল্প প্রায় সমাপ্তির কাছে এসে পড়েছে, কিন্তু দিঘির পাড়ে রাতের বেলা কেন থাকতে নেই সে কথা না জেনে তো চলে যাওয়া যায় না। তাই চুপ করে বসে রইলাম। কিশোরী পর্যন্ত চুপ করে শুনতে লাগলো তারানাথের কথা। কবিরাজ যেভাবে বলেছিল আমি তোমাদের সেভাবেই বলছি। মোহনপুর গ্রামটা আগে ছিল এর চেয়েও বড়। তা প্রায় আজ থেকে বছর 4 আগের কথা। তখন এই গ্রামে একবার হঠাৎ করেই মড়ক দেখা দেয়। হঠাৎ করে এই গ্রামের লোকেদের গায়ে গুটি বসন্তের মতো কিছু একটা হতে শুরু করে। গুটি বসন্ত তখন মহামারীর আকার ধারণ করেছিল আশেপাশের কয়েকটা গ্রামে, কিন্তু এটা গুটি বসন্ত হয়নি। সকলের গায়ে গুটি বসন্তের মতো ছোট ছোট ফুটো তৈরি হতে শুরু করে।
সেই ক্ষত থেকে প্রথমে রক্ত এবং তারপরে পুঁজ বেরিয়ে আসতে থাকে। যার গায়ে এমন হতো তার শরীর রুগ্ন হতেও শুরু করত। সে খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাদিন ছটফট করতে থাকে। দেখতে দেখতে সেই রোগ ছড়িয়ে পড়ল গোটা গ্রামের মধ্যে। গ্রামের লোকেরা যারা তখনও সুস্থ ছিল তারা একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করলো। যাদের এমন অদ্ভুত রোগ হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ওই গ্রামের শেষে যে দিঘিটা আছে সেই দিঘির জলেই স্নান করত। গ্রামের অন্যদিকে যারা থাকতো তারা সেই দিঘিতে যেত না। যারা যেত না তাদের এই রোগ হয়নি। বলতে গেলে গ্রামের একাংশের ওই রোগ হলেও বেশিরভাগই ভালো ছিল। তারা চেষ্টা করলো কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। তখন একজন তান্ত্রিক এসে তাদের বিধান দিলেন, ওই দিঘির জলের সমস্যা হয়েছে, ওই দিঘি আবার নতুন করে পুজো করে নতুন জল দিতে হবে, আর আগের দিঘির সমস্ত জল তুলে ফেলতে হবে ওখান থেকে। দিঘির জল তুলে ফেলা তো সহজ কাজ নয়, কিন্তু দেখতে দেখতে গ্রামের সকলে মিলে প্রায় দিন 5 মধ্যে সেই কাজ করে ফেলল। তবে যে তান্ত্রিক সেই কাজে সাহায্য করেছিল, তান্ত্রিকের দেওয়া একটা মাটির ছোট মূর্তি দিঘির জলের ঠিক মাঝামাঝি জায়গায় পুঁতে দিয়ে আসতে হয়েছিল। এরপর একটু একটু করে নিজেই সব জল শুকিয়ে যায়, আর তারপরে বাকি কাজটা করেছিল গ্রামের লোকেরা। এক সময় যখন দিঘির জল পুরো শুকিয়ে যায় তখন সেই তান্ত্রিক সেই দিঘির ঠিক মাঝামাঝি জায়গায় একটা পুজো করে। পুজোর পরে আর একটা মাটির মূর্তি দিঘির একদম মাঝামাঝি জায়গায় এসে পুঁতে দিয়েছিল। তারপর বলেছিল যতদিন ওই দিঘির মাঝে ওই শক্তি থাকবে ততদিন এই দিঘিতে এক আশ্চর্য ক্ষমতা থাকবে। দিনের আলো থাকতেই দিঘির জলের কাছে এসে দিঘির জল সামান্য মুখে রেখে কোনো মানত করলে সেই মানত পূরণ হবে। তবে সেই মানত হতে হবে ভালো, অর্থাৎ তুমি সেই দিঘির কাছে গিয়ে দিঘির জল স্পর্শ করে কারোর খারাপ চাইলে তা কিন্তু হবে না। এমনকি সেই মনস্কামনা পূর্ণ হবে খুব ধীরে ধীরে। হঠাৎ করে যেমন কেউ দিঘির জলে মানত করে অর্থবান হয়ে যাবে না, তেমনি কেউ ফকিরও হয়ে যাবে না। অর্থাৎ ওই দিঘির জলে যে ক্ষমতা আছে সে ক্ষমতা মানুষকে সাহায্য করবে একটু একটু করে। তবে এর সঙ্গে তান্ত্রিক বলে গিয়েছিল অন্ধকার নামার পর যেন ওই দিঘির আশেপাশেও কেউ না থাকে, যদি থাকে তাহলে। এতক্ষণ একটানা কথা বলে কবিরাজ মশাই এবার ফুক ফুক করে কাশলো। আমি বললাম, তার মানে ওই দিঘির জলে কোনো এক উপদেবীকে সে স্থাপন করেছিল, এবং সেই উপদেবী আসলে নিজের ক্ষমতার দ্বারা গোটা গ্রামকে সেইবার বাঁচিয়ে নিয়েছিল। অনেকটা তেমনই। ওই দিঘির মধ্যে মূর্তি প্রতিষ্ঠা করার 3 দিন পরে একদিন গ্রামে সেই সকল অসুস্থ লোক যারা তখনও বেঁচে ছিল তাদের সবাইকে দিঘির জলে স্নান করানো হয়। দেখতে দেখতে 3 দিনের মাথায় সবাই সুস্থ হতে শুরু করে। তবে কেউ কেউ যে মারা যায়নি সে কথা নয়, যাদের অবস্থা অতিরিক্ত খারাপ ছিল তারা মারা গিয়েছিল। সেবার আমি এবং আশেপাশের কয়েকজন কবিরাজ সেই গ্রামে গিয়েছিলাম ওদের চিকিৎসা করতে। সমস্ত ঘটনা আমার নিজেরা জানি। এরপর থেকে ওই দিঘির পাড়ে রাতের অন্ধকারে যাওয়া নিষেধ। কিন্তু দিঘির জলে আমি অনেক মৃতদেহ দেখতে পেয়েছিলাম, আর একটি মেয়ে আমার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করছিল। ঠিক যেভাবে তুমি ওখানে গিয়েছিলে রাতের বেলা, সেভাবে আরো অনেকে গিয়েছিল, আর যারা গিয়েছিল তারা আর ফিরে আসতে পারেনি। শেষবার শুনেছিলাম পদ্ম নামে কোন একটি মেয়ে ওই দিঘির পাড়ের দিকে গিয়েছিল। তোমার ওই গ্রামের কোন এক কুমোর তাকে দেখতে পেয়েছিল শেষবার। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই 4 বছরের মধ্যে তেমন ভাবে অনেককেই খুঁজে পাওয়া যায়নি। আর বাইরের লোকের কথা তো বাদই দিলাম। দিঘিতে যে আছে সে দিনের বেলাতে যেমন মঙ্গল করে, আর রাতের বেলা তেমনই সে হয়ে ওঠে অমঙ্গলকারিণী। তুমি এখন বিশ্রাম করো বাবা। ওসব নিয়ে যত বেশি চিন্তা করবে তত মনের মাঝে খারাপ চিন্তা আসবে। তোমার বিশ্রামের প্রয়োজন। কবিরাজ চলে যেতেই আমি মনে মনে ভাবতে লাগলাম জীবনানন্দের বলা সেই কথাগুলো। মেয়েটির মুখের কাছে লতা গুল্ম আর
সবুজ শ্যাওলা যেন জীবন্ত কিছুর মতো থকথক করছিল। তাহলে আমি দিঘির মাঝখানে যাকে দেখতে পেয়েছিলাম সেও তাহলে তেমন কিছুই ছিল। কবিরাজের বাড়িতে আরো একদিন থেকে সেখান থেকে বেরিয়ে এসে দীননাথের সঙ্গে দেখা করলাম। সে যেন আকাশে চাঁদ হাতে পেল, আমায় আদর করে বসালো। বাড়িতে তার বউ ছিল না, এখন একা রয়েছে সে। আমার সমস্ত কথা শুনে তো সে অবাক হলো। আমি বললাম, এখন আমি সবকিছু জানি দীননাথ। ওই দিঘির ধারে রাতের বেলা আমার যাওয়াটা ঠিক হয়নি। তোমার কথা অমান্য করা উচিত ছিল না। দীননাথ যেন লজ্জায় পড়ল, জিভ কেটে বলল, এই যে বলেন ঠাকুর মশাই, এই আপনি আমার কাছে লজ্জা করছেন কেন? আপনার মনে কৌতূহল হয়েছে, আপনি গিয়েছেন। তবে বিশ্বাস করুন, সবাইকে আমরা এই কথাই বলি। জেনে শুনে কেন কাউকে বিপদে পড়তে দেব বলুন? তবে একটা কথা, তোমাদের গ্রামের এই যে পদ্মই দিঘির জলেই মরেছে। পদ্মর আত্মা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তার সঙ্গে বেশি কথা বলতে পারিনি। আমার মনে হয় দিনের বেলাতে হলেও ওই দিঘির জলে একবার জাল ফেলা প্রয়োজন। দিঘির জলের তলায় অনেক মৃতদেহই রয়েছে, যেগুলো তুলে এনে সৎকার করে তাদের মুক্তি দেওয়া দরকার। এই কথায় দীননাথের মুখটা কেমন যেন হয়ে গেল। তারপর সে আস্তে আস্তে বলল, কবিরাজ মশাই আপনাকে সব কথা বললেও একটা কথা কিন্তু বলেনি। সেই তান্ত্রিকের একটা মাত্র শর্ত ছিল, রাতের বেলা ওই দিঘির পাড়ে আমরা যাব না, নিজেদের ভালোর জন্য। কিন্তু ওই দিঘির জলে দিনের বেলা আমরা নামতে পারবো, মাছ ধরতে পারবো না, অন্য সব কিছু করতে পারবো, কিন্তু ওই দিঘির জলের তলা থেকে কোনো কিছু তুলে আনতে পারবো না। এমনকি ওই দিঘি থেকে একটা শ্যাওলা কিংবা গাছের পাতা পর্যন্ত আমরা তুলে আনতে পারবো না। আপনি বোধহয় ভালো করে দেখেননি, ওই দিঘির জলে শ্যাওলা জমেছে, লতা গুল্ম আর ছোট ছোট গাছের বংশ বিস্তার করেছে, অথচ সেসব আমরা ওখান থেকে তুলতে পারবো না। একটু আগেই দেখতে পাওয়া দীননাথের হাসি মুখটা হঠাৎ করে কেমন যেন বদলে গিয়েছে বলেই মনে হলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, তাহলে ওই পদ্ম আর বাকিদের এমনভাবে জলের তলায় থেকে থেকে পৌঁছতে হবে, তাদের কখনো মুক্তি হবে না? হবে। 11 বছর পর সেই তান্ত্রিক আবার ফিরে আসবে বলেছিল। সেই তান্ত্রিক যখন ফিরে আসবে, তখন সে নিজের ক্ষমতা দিয়ে এই দিঘি থেকে সেই শক্তিকে আবার মুক্ত করবে। তখন ওই দিঘির জল আমরা আবার নতুন করে তুলতে পারবো, দিঘির তলা সম্পূর্ণ পরিষ্কার করতে পারবো। মানে বুঝতে পারছেন, নতুন করে আবার সব কিছু হবে। তখন যদি আমরা চাই ওই দেবী এখানে থাকবে না, তাহলে সেটাই হবে। আর যদি মনে হয় থাকবে, তাহলেও সেটাই হবে। 11 বছরের আগে কিছুই করতে পারবো না। বড় অদ্ভুত এই তান্ত্রিকের শর্ত। এতগুলো মানুষ এভাবে আটকে থাকবে, তাদের মুক্তি ঘটবে না, অথচ মুষ্টিমেয় কিছু মানুষের জন্য তোমাদের গোটা গ্রাম যে রক্ষা পেয়েছে তাও অনেক বড়। সেই তান্ত্রিকের সঙ্গে আমার সাক্ষাৎ করার ইচ্ছে রইল দীননাথ। 5 বছর তো হতেই চললো ঠাকুর মশাই, আর 6 বছর পরে সেই তান্ত্রিক ঠিক আসবে। যদি না সে মারা গিয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই আসবে। বেশ কিছুদিন তারপর তো সেই গ্রামেই রইলাম। সেই গ্রামের দিঘির পাড়ে এখানে ওখানে ঘুরে দেখলাম। মাঝে মাঝে দিনের বেলা এই গ্রাম ও গ্রাম থেকে লোকেরা সেখানে আসে। মিথ্যে বলবো না, অনেকেই মানত করতে আসে। অনেকের মানত বোধহয় পূরণও হতো। কিন্তু রাতের বেলা সেই দিঘির পাড়ে আমি কাউকে কখনো যেতে দেখিনি। সেখান থেকে চলেই আসতাম, যদি না এর মাঝে আরো একটা অদ্ভুত ব্যাপার ঘটত। সেখান থেকে চলে আসাটা আমাকে আরো কয়েকদিন পিছিয়ে দিল। আমি সেখানে দীননাথের বাড়িতেই ছিলাম। একদিন সকালে দীননাথের সঙ্গে গ্রামের পথে বেরিয়েছি। এমন সময় একটা গন্ডগোল শুনে সেখানে এগিয়ে গিয়ে দেখি কয়েকজন কথা বলছে। কথায় কথায় জানতে পারলাম গ্রাম থেকে এক যুবক নিরুদ্দেশ হয়েছে। সে নাকি 2 দিন আগে গ্রামে এসেছিল। কাল সন্ধ্যেবেলা সে কি একটা কারণে ঘর থেকে বেরোয়, তারপর আর ফিরে আসেনি। দীননাথ আর আমি সে কথা শুনে মুখ চাওয়াচাবি করলাম। দীননাথ বলল, বেশ বুঝতে পারছি, ও নিশ্চয় মানত পুকুরের দিকে গেছে। এক্ষুনি চলুন ঠাকুর মশাই।
গ্রামের লোককে নিয়ে আমরা গিয়ে পৌঁছালাম মানস পুকুরের পাড়ে। গিয়ে দেখি কোথাও কিছু নেই, গোটা দিঘির জল শান্ত। দিঘির একদম পাড়ের কাছে দাঁড়িয়ে আমি চুপ করে এদিক ওদিক তাকিয়ে দেখছি। এমন সময় হঠাৎ করে দিঘির জলের একটা জায়গায় চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। যখন আমি 3 দিন আগে জলের কাছে এসেছিলাম তখন দেখেছিলাম জলের কাছে পাড় বরাবর এদিকে দিঘির জলের মধ্যে অর্ধ ডুবন্ত আর অর্ধ জাগ্রত অবস্থায় রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট গাছের চারা। তখন কি মনে হতেই সেগুলো গুনেছিলাম। গুনে দেখেছিলাম সেই চারার সংখ্যা 7টা। আর এখন সেখানে দাঁড়িয়ে সে দিঘির জলে চারার সংখ্যার দিকে তাকাতে দেখি সমান আকারের 8খানা চারা সেখানে দাঁড়িয়ে আছে। দীননাথ আমার পাশে এসে দাঁড়িয়ে নিজের মতোই বলছে, আবার যে কি হলো, সব কিছু তো ঠিকই ছিল। এই নিয়ে আমাদের এই মোহনপুরের আশেপাশে রাতের বেলা হারিয়ে গেল মোট 8 জন। তার কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন যেন ছ্যাঁচ করে উঠল। তার মানে কি সেই চারাগুলোর সঙ্গে 8 জনের হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে? জানি না, সে উত্তরও দিল না। উত্তর দীননাথ তো আমায় দিতে পারবেও না। এরপর আরো 2 দিন সেই গ্রামেই কাটিয়েছিলাম। দিনের বেশিরভাগ সময় দিঘির পাড়েই আমাকে কাটাতে হতো। তারপর সেই গ্রাম ছেড়ে চলে এসে জীবনানন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারানাথের গল্প শেষ হয়েছিল। আমি আর কিশোরী উঠে পড়লাম। বৃষ্টিও কমে এসেছিল। উঠতে উঠতে কিশোরী বলল, তার মানে পদ্ম বলে সেই মেয়েটি আর বাকি সেই 7 জন যারা ওখানে মারা গেছিল, তাদের আত্মা ওইখানেই আটকে রইল? তাদের আর মুক্তি হলো না? সেক্ষেত্রে আমার তো কিছুই করার নেই। একটা গোটা গ্রামের এতগুলো লোকের বিশ্বাসকে আমি টলাতে পারি না। তাছাড়া যারা মারা গেছে তারা তো মারাই গেছে। তাদের মুক্তির জন্য কিছু করতে গিয়ে গোটা গ্রামে যদি কোনো বিপদ নেমে আসে তখন। তবে মনে মনে স্থির করেছিলাম 6 বছর পর সেই তান্ত্রিক যখন মোহনপুর গ্রামে আসবে তখন আমিও সেখানে যাব। সে তান্ত্রিকের সঙ্গে সাক্ষাৎ করে ওই দেবীর কথা জিজ্ঞাসা করব। উপদেবী হোক আর যাই হোক, তার ক্ষমতা কিন্তু অনেক। ওই দিঘির পাড়ে যাওয়ায় আমার রাতের বেলা সে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। দিঘির পাড়ে যখন আপনি গিয়েছিলেন সেই দিঘির জল ছুঁয়ে কোনো মানত করেছিলেন? এই কথা শুনে তারানাথ অদ্ভুতভাবে হেসে উঠল। না করার ভঙ্গিতে মাথা নাড়িয়ে সে বলল, আমি আর কি মানত করবো বলো তো? আমার চাওয়ার মতো কি বা থাকতে পারে? কথাটা বলে তারানাথ একটি দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মনেই বলে উঠল, মোহনপুর বা অন্য কোনো গ্রামের আর কেউ যেন রাতের বেলা ওই দিঘির পাড়ে না যায়। এছাড়া কি আর কিছু মানত চাওয়া যায় বলো তো? আমি আর কিশোরী বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী কিছুটা উসখুস করছে দেখে বললাম, কি হলো? সবই হলো, কিন্তু একটা কথা জানা গেল না। মোহনপুর গ্রামের সেই দিঘির মধ্যে যে দেবীকে তান্ত্রিক প্রতিষ্ঠা করে রেখেছিল, সেই দেবী আসলে কে ছিলেন? ঠাকুর মশাই তো সে কথা আমাদের বললেনই না। আমি একটু হাসলাম, তারপর বললাম, নিজেই হয়তো সে কথা জানেন না, আমাদের বলবেন কি করে বলো তো? ঠিক তখনই বৃষ্টিটা আবার নামতে শুরু করলো। আমরা দৌড়ে চলে গেলাম ট্রাম রাস্তার উদ্দেশ্যে। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।